আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমাদের শিক্ষা ব্যবস্থা ও আমাদের সন্তান এই সেশন সিরিজের তৃতীয় পর্বে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমি রাবেয়া রওশিন। আমি রোজমেন প্রিন্যাটাল কোর্সের ইনস্ট্রাক্টর এবং কোর্স কোঅর্ডিনেটর। আমাদের সাথে আজকে আছেন হাবিবা মুবাশশিরা আপু। হাবিবা মুবাশশিরা আপুর নামটা হয়তোবা অনেকেরই পরিচিত মুবাশশিরা সিস্টার্স পেজের কল্যাণে, এবং আপুর নিজস্ব পেজ এবং যেটা তিনি কো-ফাউন্ডার ইলমা এম্পোরিয়াম। এই পেজগুলোর থ্রুতে আপুর এই নামটা অনেকের কাছেই পরিচিত। কিন্তু আজকে আপু ওনার অন্য একটা পরিচয় নিয়ে আমাদের সামনে এসেছেন। আমরা অনেকেই হয়তো জানি না যে আপু একজন বাংলা মিডিয়াম স্কুলের শিক্ষিকা ছিলেন, এবং বর্তমান যে কারিকুলাম নিয়ে আমরা এত আলোচনা সমালোচনা শুনছি, সেই কারিকুলামে ওনার মেয়ে পড়াশোনা করছেন এবং আপু নিজেই ওনার মেয়েকে পড়াচ্ছেন। একসময় বাংলা মিডিয়াম স্কুলের শিক্ষিকা হিসেবে আপুর নিজস্ব বেশ কিছু অভিজ্ঞতা আছে। সেই সাথে এখন নিজের মেয়েকে পড়াতে গিয়ে আমরা যেই জিনিসগুলো নিয়ে এত তর্ক-বিতর্ক করছি এবং ভাবছি যে আমাদের বাচ্চারা কিভাবে এই কারিকুলামে পড়বে বা কিভাবে তাদের ভবিষ্যৎটা তারা গড়ে নিবে, সেটা হাতে কলমে উনি একজন ভুক্তভোগী হিসেবে সাফার করছেন এবং কিভাবে উনি সেই জিনিসগুলোকে হ্যান্ডেল করছেন, সেটা নিয়ে ইনশাআল্লাহ আজকে আপু আমাদের সাথে কথা বলবেন। আম হাবিবা আপু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি। আচ্ছা আপু, আপনাকে পেয়ে অনেক ভালো লাগছে আমাদের, এবং আমাদের মনে হচ্ছে একজন সিনিয়রের কাছ থেকে আমরা ইনশাআল্লাহ আজকে অনেক ইনসাইটফুল কিছু কথা শুনতে পারবো। আমরা অনেকেই আসলে খুব হোপলেস ফিল করছি এবং ভাবছি যে শিক্ষা ব্যবস্থার যেরকম অবস্থা, কিভাবে আমরা এখানে আমাদের সন্তানদেরকে পড়াতে পারি অথবা আম কিভাবে পরিচালনা করতে পারি, প্লাস হচ্ছে গিয়ে এই কারিকুলামের মাঝে থেকেও তারা নিজেদেরকে কিভাবে আ একজন যোগ্য এবং দক্ষ হিসেবে গড়ে তুলতে পারে। আর সেই সব নিয়ে আমরা আসলে অনেক চিন্তা ভাবনার মাঝে আছি। যদিও আমাদের পেজটা মূলত ছোট্ট বাচ্চার মায়েদের জন্য। কিন্তু আমরা জানি যে বাবা-মা হওয়ার সাথে সাথেই আমাদের সকলের মাথায় এরকম একটা চিন্তা আসে যে কিভাবে এই কারিকুলামের মাঝে থেকে অথবা এই যে একটা মেইন স্ট্রিম যে সোসাইটি, সেটার ভিতরে থেকেই কিভাবে আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষা দিতে পারি। ইনশাআল্লাহ আশা করি আপুর যে বক্তব্য আজকে, সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। আপু, ১ম এ আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা যারা এখন মেইনলি ছোট বাচ্চার মায়েরা, যাদের বাচ্চারা এখনো আসলে সেই 6, 7, 8 হাই স্কুলে যায়নি। আমরা কিন্তু এখনো বুঝতে পারছি না যে সমস্যাটা ঠিক কতখানি গভীর বা এক্সাক্টলি কি সমস্যা হচ্ছে। এখন আমাদেরকে একটু আপু ধারণা দিন যে আপনি কি সমস্যা ফেস করছেন আপনার মেয়েকে পড়াতে গিয়ে, এবং কেন আসলে আমরা সবাই এটা নিয়ে এত যে আলোচনা সমালোচনা, সেটা কেন হচ্ছে? ধন্যবাদ রাবেয়া তোমাকে। সবাইকে আসসালামু আলাইকুম। ১ম এ আমি মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার বিডি পেজকে ধন্যবাদ জানাতে চাই যে একটা খুবই সময়োপযোগী বিষয় নিয়ে এই আলোচনা সেশনটা আয়োজন করা হয়েছে। আর আমাকে এখানে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই। আ যেমনটা রাবেয়া বলছিল যে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমার মেয়ে ৮ম শ্রেণীতে এবছর। তো ও গত বছর যখন ৭ম শ্রেণীতে ছিল তখন থেকেই তো নতুন শিক্ষা কারিকুলাম শুরু হলো ৬ষ্ঠ এবং ৭ম দিয়েই। এবং আমি নিজেই যেহেতু এখনো ওকে পড়াই, ও আলহামদুলিল্লাহ ক্লাস 8 এ পড়ছে। এখন পর্যন্ত ওর আ কোনো প্রাইভেট টিউটর বা গৃহশিক্ষক কিছুই দেইনি, কোচিং কোথাওই দেইনি। আমি ওকে সবসময় পড়াই। যার কারণে আমি নিজে এই কারিকুলামের যে ভোগান্তিগুলো সেগুলো নিজেই ফেস করছি। তো এ বিষয়ে আমি বিভিন্ন সময় লেখালেখিও করেছি আমার আইডি থেকে। আ কিন্তু আজকে ওভারঅল একটা পিকচার আমি দেওয়ার চেষ্টা করব। ১ম কথা যেটা তুমি বলছিলে যে যাদের বাচ্চারা এখনো আ ছোট, তারপরও তারা এখন থেকেই আসলেই চিন্তিত হয়ে যাচ্ছে যে আ আমরা যে এখন ভর্তি করব। আসলে বাচ্চাদেরকে ভর্তির সময়টাতেই ডিসিশন নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কারণ চাইলেই চট করে আসলে একটা সিস্টেমে ঢুকে গেলে তারপরে চেঞ্জ করাটা তখন বাচ্চার উপরও একটা মানসিক চাপ পড়ে। সেজন্য আ যদি হঠাৎ করেই এখন চাইলেও কিন্তু আমি যদি চাই আমার মেয়েকে এখন যদি বলি যে, "আচ্ছা আসো এখন আমাকে মাদ্রাসায় ভর্তি করি" বা যদি বলি যে, "আসো ইংলিশ মিডিয়াম স্কুলে শিফট করি।" আ সেটাতে যেটা হবে যে আমি আমি ভেবে দেখেছি যে যেটাতে আসলে একটা হিতে বিপরীত হবে। কারণ এত বছর ধরে একটা আ মাধ্যমে পড়াশোনা করে তখন ওখানে গিয়ে অ্যাডজাস্ট করাটা কিন্তু টাফ হয়ে যাবে।
সো ডিসিশন নেয়ার জন্য আমাদের আগে থেকেই কোন মাধ্যমে কি অবস্থা এটা জানাটা আসলে জরুরি। তো এখন যেটা হয়েছে যে আমি বলব যে নতুন কারিকুলাম নিয়ে আসলে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ যখনই অভিভাবকদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই সমস্যাগুলো হচ্ছে, কিন্তু কাউন্টারে কিন্তু দেখা যাচ্ছে যে যারা প্রণয়ন করেছে নতুন কারিকুলাম, তারা এমন সব বক্তব্য দিচ্ছে এবং আমি বলব যে তারা এত আশাবাদী বক্তব্য দিচ্ছে যে তখন কিন্তু আবার আ যারা হচ্ছে নিজেরা জড়িত না, তারা আবার কনফিউজড হয়ে যাচ্ছে। যে উনারা তো বলছেন যে ভালো। উনারা তো বলছেন যে এটা খুবই সময়োপযোগী, যুগোপযোগী। এখানে পড়লে বাচ্চারা একটা স্মার্ট জেনারেশন হিসেবে গড়ে উঠবে। যারা বিদেশের সিস্টেমের সাথে তখন পাল্লা দিতে পারবে। এ ধরনের পজিটিভ কথা যখন তারা শুনছে, তখন তারা কনফিউজড হয়ে যাচ্ছে। আর এখানে আমি আসলে এখানে শুধু যে মাদেরকে তা না, আমি বলব যে একটা বিশাল স্টুডেন্ট শ্রেণী কিন্তু আমাদের সময় থেকেই আমরাও তো টিউশনি করাতাম। তো দেখা যায় যে আমি যেটা দেখেছি যে যারা টিউশনির সাথে জড়িত বা যারা পড়ায়, যেটা আমার নিজের স্টুডেন্ট যারা 6, 7, 8, 9 এর বাচ্চাদেরকে টিউশনি করায়। তো এই যে যারা করায় প্রাইভেট টিউটর তারাও কিন্তু বিভ্রান্ত যে হচ্ছে আমি এরকম বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে তারা পোস্ট দিচ্ছে যে বুঝতেছি না যে কি পড়াবো, কি বই দিল। আমরাও বুঝতেছি না বাচ্চাদেরকে যে কি পড়াবো। কারণ সবার মা-বাবার পক্ষে তো নিজেরা পড়ানো আসলে সম্ভব হয় না। তো দেখা যায় যে তারাও কনফিউজড হয়ে যাচ্ছে। আর শিক্ষকদের অবস্থাটা আমি এটা একদম সত্যি কথা আমি প্রকাশ্যেই বলতে চাই আজকে। যদিও আমি নিজে তো এখন শিক্ষকতা পেশার সাথে নেই। কিন্তু আমি বুঝতে পারি বিভিন্ন আত্মীয়স্বজনের কাছ থেকেও দেখেছি। সব জায়গা থেকে যে ইনফরমেশনটা পাচ্ছি যে শিক্ষকদের অবস্থা হচ্ছে সবচেয়ে অসহায়। সবচেয়ে অসহায় মানে তারা সত্যি কথা বলতে তাদের চাকরি সুবিধার্থে যারা আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে একসময় চাকরি করেছি, তারা আমরা কিন্তু জানি যে আমাদের প্রতিষ্ঠানে থাকা মানে আজকে আমি মানে কি বলবো কোথাও নেই বলে যেভাবে বলতে পারছি কথাগুলো, আমি যদি একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকতাম, আমি কিন্তু বলতে পারতাম না। তো তাদের অবস্থাও তাই। তারা হচ্ছে নিজেরাও ক্লাসেই অনেক সময় সত্যি কথা ক্লাসে অনেক সময় তারা আক্ষেপ প্রকাশ করতেছে যে কি পড়াবো? বাচ্চারা তো কিছুই শিখতেছে না। কিন্তু এটা তারা মুখ ফুটে বাইরে বলতে পারতেছে না। যেহেতু তারা একটা প্রতিষ্ঠানে চাকরি করে, একটা রুলস অ্যান্ড রেগুলেশনস এর মধ্যে তাদের থাকতে হয়। তো শিক্ষকরাও সত্যি কথা হতাশ। যারা জেনুইন শিক্ষক আমি বলব, যারা আসলেই চায়। এখনো যদিও আমরা বলি যে হ্যাঁ, আগের মতো শিক্ষক আর নাই। কিন্তু তারপরও তো 10% হলেও তো আছে। তো যারা জেনুইন শিক্ষক, যারা চায় যে আমরা বাচ্চাদের কিছু শিখাই, যারা চায় যে আমরা যে স্কুলে আসতেছি, আমরা যে বেতনটা নিচ্ছি, তার বদলে আমরা বাচ্চাদেরকে কিছু শিখাবো। তারাও কিন্তু আক্ষেপ প্রকাশ করতেছে, হতাশ হচ্ছে। সো এখানে অভিভাবকরাও হতাশ। যারা হচ্ছে বাসায় পড়াচ্ছে বা অনেকেরই আছে যে আমি এরকমও অনেকে দেখেছি যাদের বড় ভাই-বোনরা ছোট ভাই-বোনদের পড়াচ্ছে বা কাজিনদেরকে পড়ায়। তারাও হতাশ যে হচ্ছে কি পড়াবো? তো এখন এই যে কি পড়াবো আর আসলে বর্তমান অবস্থাটা কি? তো এইটার পুরোটার উপরে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আলোকপাত করার। তো ১ম এ যেটা বলে নেই সেটা হচ্ছে যে ১ম এ যেটা আমরা জানবো সবার শুরুতে আমি যেটা আমার ইয়েতে লিখেছি যে স্লাইডে নিরপেক্ষ বিশ্লেষণ। আমি জিনিসটার একটা ট্রু পিকচার তুলে ধরবো এটা আমি তুলে ধরবো। তাহলে যাদের একেবারেই আইডিয়া নাই তারাও বুঝতে পারবে যে আসলে কেন এটা নিয়ে এত কথা হচ্ছে। তো ১ম এ আমি যে পয়েন্টটা দিয়েছি যে পাঠ্যপুস্তকে যা আছে তা হাতে কলমে শেখানো হচ্ছে না। থিওরির মধ্যেই সীমাবদ্ধ থাকছে। এটা আমি বলব যে সবচেয়ে বড় আমার মতে এটা হচ্ছে একটা অন্যতম বড় ল্যাকিংস এই শিক্ষা ব্যবস্থার এবং এখানে একটা শুভঙ্করের ফাঁকি যে আমরা যদি আপাতদৃষ্টিতে পাঠ্যপুস্তকের বিষয়বস্তু বা দেখি তাহলে মনে হবে যে বাহ! অনেক আপডেট একটা জিনিস শিখানো হচ্ছে। বাচ্চারা তো অনেক স্মার্ট হবে এগুলো জানবে। কিন্তু আসলে তারা এটা কতটুকু হাতে কলমে করে এটা প্র্যাকটিক্যালি শিখতে পারছে। আমি এখন একটা উদাহরণ দিই। আমি আ ক্লাস 8 এর বইয়ের আমি হচ্ছে এটা হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যে বিষয়টা সেটার ১ম অধ্যায়ের আমরা যদি কয়েকটা পৃষ্ঠা এখানে দেখতেছি, সেখানে দেখা যাচ্ছে যে একটা সার্ভে বা রিসার্চ কিভাবে করতে হয় সেটা বিভিন্ন স্টেপ গুলো কিন্তু খুব সুন্দর করে ছক করে দেয়া আছে। যেমন
টপিক নির্ধারণ, হাইপোথিসিস, তারপরে হচ্ছে ডাটা কালেকশন মেথড, তারপরে সেই ডাটাগুলোকে অ্যানালাইসিস করতে হয় কিভাবে, সেটার ফাইন্ডিংস কিভাবে বের করতে হয়, তারপরে সেই রেজাল্ট যে পাওয়া যায় সেই ফাইন্ডিংসটাকে কিভাবে প্রেজেন্টেশন করতে হয়, এবং শুধু মুখে প্রেজেন্টেশন না, কিভাবে ডায়াগ্রাম, চার্ট এসবের মাধ্যমে প্রেজেন্টেশন করতে হয়। বই ৪টা পৃষ্ঠা ধরে কিন্তু ইন ডিটেলস দেওয়া আছে, এবং আমি এখানে শুধু ৪টা পৃষ্ঠারই ছবি দিচ্ছি, এবং পুরো প্রথম অধ্যায়ে উদাহরণ দিয়েও দেয়া আছে যে একটা সার্ভে এভাবে এভাবে করতে হয়। এখন যেটা আমি বললাম যে আমরা যদি এইটুকু পর্যন্ত দেখি তাহলে মনে হবে যে আসলেই তো এটা খুব একটা স্মার্ট জিনিস। কারণ আমরা জানি যে বর্তমান যে যুগটা সেখানে আ যেকোনো একটা প্রজেক্ট লঞ্চ করতে গেলে মানুষ কিন্তু আগে কি করে? একটা কোম্পানি সার্ভে করে। যেকোনো একটা ডিসিশন নিতে হলে আগে সার্ভে করে। সো সার্ভে জিনিসটা খুব ইম্পোর্টেন্ট, এবং মাত্র ক্লাস 8 এর বাচ্চাদেরকেই এখানে সার্ভে সম্পর্কে ধারণা দেয়া হচ্ছে, ডিটেইলস পড়ানো হচ্ছে। সো ওই যেটা বললাম যে মনে হবে যে অনেক আধুনিক হয়ে গেছে শিক্ষা। অনেক ভালো জিনিস শিখাচ্ছে। কিন্তু এখন প্রশ্নটা কোথায়? প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের কতটা শিক্ষা প্রতিষ্ঠানে এই সার্ভেটা বাচ্চারা আসলে হাতে কলমে গিয়ে করবে এবং করা সম্ভব? আমরা জানি যে এই বইটা কিন্তু বাংলাদেশের সব জেলার সব মানে হচ্ছে সব শ্রেণীর, আমি বলবো সব শ্রেণী পেশা, আমাদের বাংলা মিডিয়ামে কিন্তু সব ধরনের শ্রেণী পেশার মানুষ পড়ে। এখানে নিম্নবিত্ত যেমন পড়ে, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সবাই পড়ে। এখন এবং তার চেয়েও বড় কথা হচ্ছে যে এই সিলেবাসটা কিন্তু আমাদের দেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সবাই যে পড়বে, সবার কি সেই অবকাঠামো, সবার কি সেই সুযোগ সুবিধা আছে কিনা? আমরা খুব প্র্যাকটিক্যাল একটা চিন্তা করে দেখি। এখানে যে উদাহরণটা ছিল যে, তোমার এলাকায় প্রাকৃতিক এবং সামাজিক উপাদানগুলো গত ২০ বছরে কতটুকু পরিবর্তন হয়েছে সেটার উপর তোমরা সার্ভে করো, এবং করার জন্য তোমরা কি করবা? গ্রুপে ভাগ হও, বিভিন্ন গ্রুপে ভাগ হও। গ্রুপে ভাগ হয়ে তোমরা আ আ তোমার এলাকায় এবং কোন রেঞ্জের মানুষদের কাছ থেকে তোমরা তথ্য নিবা। যেহেতু ২০ বছর আগের, সো তোমরা ২০ বছরের চেয়ে বেশি বয়সী, হ্যাঁ? 30-40 ইয়ার্স এর মানুষদের কাছ থেকে গিয়ে তথ্য নিবা। তো এখন আমাদের যখন নরমাল আদমশুমারি করতেই বাসায় আসে, তখনই কিন্তু দেখা যায় যে কেউ দরজা খুলে, কেউ দরজা খুলে না, কেউ ঠিকমতো তথ্য দেয়, কেউ তথ্য দেয় না। সেখানে ক্লাস 8 এর কতগুলা বাচ্চা স্কুল ড্রেস পরেই হয়তো, স্কুলের আইডি নিয়েই হয়তো দলে, দলে ভাগ হয়ে এলাকায় গিয়ে জিনিসটা সার্ভেটা করতেছে, এবং শুধু করতেছে না, করার পর সেটা এনে সেটা নিয়ে বসে তারা হচ্ছে ডাটাগুলো এনালাইসিস করতেছে। তারপরে তারা সেটা যেভাবে ছবি দিয়েছে, এটা তো অবশ্যই কম্পিউটারে করতে হবে। সো কম্পিউটারে করে তারা এটাকে প্রেজেন্ট করছে আবার। এটা কি আসলে পসিবল বাংলাদেশের প্রেক্ষাপটে? রাবেয়া, তোমার কি মনে হয় এটা পসিবল? জি, আমার যেটা মনে হয় বাচ্চাদের পড়তে পারা ডিফিকাল্ট এবং তাদের সাথে আসলে বড় কেউ না থাকলে এটা একটা chaos তৈরি হবে। তাদেরকে ১ম এ হচ্ছে গিয়ে একটা গাইডলাইন দিতে হবে, একটা ডিরেকশন দিতে হবে। এখন এটা বড় কেউ তাদের সাথে থাকছে কিনা এটা আসলে আমরা তো জানি না। এবং টিচাররাও কতটুকু ট্রেইনড এবং ওনারা কতটুকু সময় আসলে বাচ্চাদেরকে এইজন্য দিতে পারলাম। এটা এটাই তো কথা। এটাই বলতেছি যে তাহলে এই থিওরি আমার শিখে কি লাভ? যে থিওরি আমি প্র্যাকটিক্যালি করতে পারতেছি না, তাহলে বাচ্চারা কি শুধু এটা পড়ে? আমি তো এটা আমার মেয়েকে যখন এটা আমি পড়ালাম, আমি তো এটা ১ম এ যেহেতু আমি নিজে পরিসংখ্যানের স্টুডেন্ট এবং হচ্ছে এই যে চাকরি করেছি, সেখানে আমার কাজ ছিল রিসার্চের কাজই ছিল, এবং তখন যখন আমি জবে ঢুকলাম মাত্র, তখন আমরা হচ্ছে রিসার্চের কাজ করেছি। সেই মোহাম্মদপুরে গিয়ে আ বেনারসি পল্লীতে একটা সার্ভে করেছিলাম। এরকম বিভিন্ন জায়গায়। তো তখন আমাদের অফিসে মিটিং হতো। মিটিং হয়ে আমরা এটার উপর সার্ভে করবো, এটার ইনস্ট্রাকশন হতো। তারপরে তখন তো সবাই অ্যাডাল্ট যারা আমি তখন মাত্র জয়েন করছি, এবং আমার সাথে ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন সেকশনের স্টুডেন্ট ছিল, বিভিন্ন ইউনিভার্সিটির। আমরা ইন্টার্নি করলাম ১ম এ। তো আমরা ম্যাচিউর, আমরা দলে, দলে ভাগ হয়ে আমরা এখানে যাবো, তোমরা এখানে যাবা, ঠিক আছে, ওরা ওইখানে যাবে। তারপরে সব ডাটা আসলো। আসার পর আমরা অফিসে মিটিং করতেছি। তারপরে আমরা ল্যাবে মানে কম্পিউটারে বসে সেটা করতেছি। তারপরে আমাদের সিড্যাপ মিলনায়তনে সেটার প্রেজেন্টেশন হলো এত মানুষের সামনে। দ্যাট ওয়াজ আ নাইস থিং। কিন্তু সেটা সেই একই জিনিস ক্লাস 8 এর বাচ্চা কি আসলে করতে পারবে? পারবে না। বাচ্চারা কি পারবে? আমরা কি দিব? বা বা মানে টিচারও বা কয়জন আছে? একটা ক্লাসেই তো
60 জন যদি স্টুডেন্ট থাকে 10টা গ্রুপে যদি হয় তাহলে কিন্তু 6টা করে গ্রুপ হচ্ছে। তো 6টা করে গ্রুপের সাথে ওদেরকে তো আর ছাড়া যাবে না একসাথে। তো 6টা করে গ্রুপের সাথে কি 6 জন করে টিচার আছে? আমাদের কি এত জনবল আছে? আমাদের কি এত সময় আছে? আমাদের কি এত অবকাঠামো আছে? আচ্ছা, না হয় শহরের কয়েকটা স্কুল আছে। গ্রামে-গঞ্জেও কি আছে? নাই। আমি বারবার বলতেছি যে বাংলা মিডিয়ামের সিলেবাস হচ্ছে মাস পিপল এর জন্য বাংলাদেশের। তো বাংলাদেশের মাস পিপলদের মধ্যে মানে শিক্ষা প্রতিষ্ঠানে কতগুলোতে এই সুযোগ আছে? নাই। সো যে জিনিসটা বইয়ে আছে সেটার কোনো প্র্যাকটিক্যাল করার কোনো নাই। এবং যে জিনিসটা আমি প্র্যাকটিক্যাল করতে পারতেছি না সেটার প্রতি একটা বাচ্চার, একটা স্টুডেন্টের কতক্ষণ আকর্ষণ থাকবে? থাকবে না। এটা আমি ১ম পয়েন্টটা ব্যাখ্যা করলাম। তারপরে যেটা বললাম যে পাঠ্যপুস্তকের প্রতি আগ্রহ কমিয়ে ডিভাইসমুখী করছে। এটার তো আসলে মানে সবচেয়ে ক্ষতি, আমি বলব যে সবচেয়ে ক্ষতি হচ্ছে যে ডিভাইসমুখী করছে। তো এখন প্রশ্ন আসতে পারে যে বইয়ের জিনিস আমার কেন ডিভাইসের দিকে যাওয়া লাগতেছে? এটাও আমি একটা উদাহরণ দেই। এটা হচ্ছে ক্লাস 7 এর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই। এখানে তার আগে একটু বলি যে ৬ষ্ঠ, ৭ম শ্রেণীর গত বছর এবং এবার তো ৮ম, ৯ম করছে। প্রতিটা সাবজেক্টেই কিন্তু একক কাজ, দলগত কাজ, একক কাজ, দলগত কাজ। আচ্ছা, মানে সিস্টেমটা এখন একক কাজ, দলগত কাজ। তো একক কাজের মধ্যে কি আ ম্যাক্সিমামই হচ্ছে অ্যাসাইনমেন্ট টাইপ। এখন এখানে অ্যাসাইনমেন্ট যেমন এটা তো গত বছরের ৭ম শ্রেণীর, এবছরও এটা আছে। তো ৭ম শ্রেণীর বইয়ের একটা পৃষ্ঠা, এখানে যে টপিকটা যে মুক্তিযুদ্ধে দেশি এবং বিদেশি বন্ধুরা, মানে মুক্তিযুদ্ধের সময়ে কোন, কোন বিদেশি বন্ধুরা আমাদেরকে হেল্প করেছে। তো তাদের এই যে এরকম ছবি দেয়া আছে, নাম দেয়া আছে এবং পরের পেজগুলোতে মেক্সিমাম তাদের পেশা দেয়া আছে। কিন্তু অ্যাসাইনমেন্ট দেয়া হচ্ছে কি বাচ্চাদের? যে অ্যাসাইনমেন্ট দেয়া হচ্ছে যে তোমরা কয়েকজন বিদেশি বন্ধুর মানে ভাগ করে, ধরো তুমি ৩ জন বিদেশি বন্ধুর নাম, কোথায় জন্মগ্রহণ করেছে, কোন দেশে জন্মগ্রহণ করেছে, কত সালে জন্মগ্রহণ করেছে এবং সে বাংলাদেশের মুক্তিযুদ্ধে কিভাবে অবদান রেখেছে সেটা বিস্তারিত লিখো। এখন কথা হচ্ছে এই আমার তো বই আছে শুধু এইটুকু। এখন আমার তো বিস্তারিত আমি কোথায় পাবো? অবশ্যই এখন আমার তো বলেই দিচ্ছে যে গাইড ব্যবহার করা যাবে না। তারপরে হচ্ছে প্রাইভেট কোচিং এ যাওয়া লাগবে না। হ্যাঁ, এসব পজিটিভ কথা তো বলাই হচ্ছে। কিন্তু প্র্যাকটিক্যালি করতে দিচ্ছে হচ্ছে তোমাকে বিস্তারিত। এখন আমি বিস্তারিত কোথায় পাবো? অবভিয়াসলি এখন এটা আমি কি জানি? মানে ধরো আমি যে আমার মেয়েকে পড়াই। এখন আমি কি জানি? এই যে আমার মেয়ের আগে তো এই যে এই ভদ্রলোক পড়েছিল লিওনিদ ব্রেজনেভ, উনি রাশিয়ান একজন। আমি তো তাকে চিনতাম না। চিনতাম না। আমি এখন তার সম্পর্কে সে কিভাবে অবদান রাখছে, কিভাবে আমি ইয়ে করব। তো obviously এখন ইন্টারনেটে সার্চ দিলাম আমি বসে। ইন্টারনেটে সার্চ দিলাম। দেওয়ার পর তো অনেকগুলো লেখা আসলো তার সম্পর্কে। তারপরে সেগুলো সব পড়লাম। পড়ে সেখান থেকে কি করলাম? যে ওর সব তথ্যই তো আর যাবে না। আবার তো ওয়ার্ড লিমিটেশন না থাকলেও একটা মোটামুটি তো একটা শেপের মধ্যে লিখতে হবে সবাই। তারপরে সেই অনুযায়ী মানে যেই পড়াশোনা সেই অনুযায়ী আমরা হচ্ছে কি করলাম? নিয়ে লিখে আমরা অ্যাসাইনমেন্টটা রেডি করলাম। সো এই যে বইয়ের জিনিসের বিস্তারিত জানতে আমাকে যেতে হচ্ছে কোথায়? মোবাইল নিয়ে, ইন্টারনেট দিয়ে তার মানে তোমার বাচ্চার এখন স্মার্টফোন লাগবে। তার মানে সেই বাচ্চার ইন্টারনেট কানেকশন লাগবে এবং এই যে খুঁজে গিয়ে তাকে বের করে তাকে জিনিসটা তৈরি করতে হবে। সেই দক্ষতা জন্য অর্জনের জন্য তার সাথে কিন্তু একজন গাইডও লাগবে। আচ্ছা, লাগবে ভালো কথা। আমি আবার সেই একই কথা বলব। বাংলাদেশের তাহলে এই যে গ্রামে-গঞ্জের স্কুলগুলোতেও তো তারা এটাই পড়তেছে। তাদেরকে এগুলাই করতে হতেছে। তাহলে তাদের বাচ্চারা আমার মানে নিজের হচ্ছে মামাতো ভাই, যে হচ্ছে আমার মেয়ের ১ বছরের ছোট এবং গত বছরও ফাইনাল পরীক্ষার সময় আম্মা তখন ওখানে ছিল। তা আম্মা নিজের চোখের সামনে দেখে এসে মানে ওখান থেকেই বলতেছে যে এখন ওর বাবার স্মার্টফোন আছে, মায়ের নাই। আমার বাবা তো সারাদিন বাইরে থাকে। এখন ওর স্মার্টফোন লাগবে। মানে পড়াশোনার ক্রাইটেরিয়াটা এখন হয়ে গেছে আমার বই লাগবে না। এই যে বারবার বলতেছে না যে আমাদের কোচিং করা লাগবে না, গাইড বই কেনা লাগবে না। এখন কি কেনা লাগবে? আমার স্মার্টফোন কেনা লাগবে। আমার কি কেনা লাগবে? তারপরে তাকেও পড়াতে আসে এরকম একজন স্টুডেন্ট। আপু হ্যাঁ, আপনি যেহেতু এডুকেটেড, আপনি বুঝবেন যে ইন্টারনেটে অনেক রিসোর্স আছে। কোনটা থেকে তার নিতে হবে সেটা বুঝবেন। হ্যাঁ, তো
হ্যাঁ আমার এই জিনিসগুলো বুঝবে না, হাতে স্মার্টফোন থাকলেও কিন্তু তারা এটা বের করতে পারবে না। হ্যাঁ, হ্যাঁ, পারবে না। আরো পারবে না এবং আমি আরো ব্যাখ্যা করতেছি দেখো। তাহলে যেটা হচ্ছে ১ম কথা হচ্ছে তাকে স্মার্টফোন কিনে দিতে হবে, তাকে ডাটা কিনে দিতে হবে। আমার আম্মা বলতেছে প্রতিদিন মানে ওর ছেলের ঘ্যান এখন আমার ভাই তো মানে আমার বাবা বাধ্য হয়ে এখন কিনে দিবে বাসার জন্য স্মার্টফোন কিনবে। আবার ডাটাই হবে না। যেহেতু আসলেই ডাটা দিয়ে কুলানো সম্ভব না। এখন ওয়াইফাই নিতে হবে। এখন মামা এফোর্ড করতে পারে। ঠিক আছে মামা করবে। শুধু এফোর্ড করলেও হবে না। তুমি যেটা বলতেছো। আর ওকে পড়াতে আসে হচ্ছে একটা স্টুডেন্ট রোকেয়া ইউনিভার্সিটির একটা মেয়ে হচ্ছে ওদের ২ ভাই বোনকে পড়ায়। এখন আম্মাও বলতেছে, আমার আম্মাও দেখে বলছে কারণ আমার আম্মা তো সার্বক্ষণিক কথাবার্তা হয়। আমার আম্মাও টিচার ছিলেন। যে আম্মার সাথে তো শেয়ার করি যে সামিনের পড়াশোনার এখন এই অবস্থায় সেই। তো আম্মাও ওখানে দেখতেছে যে হচ্ছে যে ও একটা লিমিটেড সময়ের জন্য আমরাও তো টিউশনি করাতে কেউ আসলে ম্যাক্সিমাম ২ ঘন্টার বেশি তো আর পড়ায় না। তো বলতেছে মেয়েটা আসতেছে ওই সময়ের মধ্যেই আবার হচ্ছে খুঁজতেছে, এই করতেছে, সেই করতেছে। মানে পুরো বিষয়টা একটা হ্যাজার্ডাস অবস্থা হয়ে গেল। একটা তো এটা তো গেল হচ্ছে এটার জন্য। তারপরে শুধু যে পড়ার জন্য তা না, আবার কিছু অংশ আছে কি দলগত কাজ। আচ্ছা দলগত কাজের তো আরো ভয়াবহ অবস্থা। কারণ তোমাকে স্কুল থেকে ১০ জনের দল করে দিল, গ্রুপ করে দিল। এখন তুমি বাসায় আসবা। বাসায় এসে এখন এই দলগত কাজের অ্যাসাইনমেন্ট করবা। তার সাথে তুমি যোগাযোগ করবা কিভাবে? WhatsApp গ্রুপ খুলো, মেসেঞ্জার গ্রুপ খুলো। গ্রুপের মধ্যে ওরা এড হও। আচ্ছা এড হওয়ার পরে এই যে এটা বানাতে হবে। শুধু যে লেখাটা তো না, আচ্ছা একটা অমুক মডেল বানাতে হবে। মডেল বানাতে হবে। এখন এবার খুঁজো YouTube এ। YouTube এ হচ্ছে তো অসংখ্য চ্যানেল খুলে গেছে কিন্তু এর মধ্যে। যে যাদের কাজই হচ্ছে নতুন কারিকুলামে এই জিনিসগুলো এখন YouTube এ ভিডিও হিসেবে হয়। তো এখন YouTube এ আমি হচ্ছে এই চ্যানেলটা থেকে দেখলাম। আমার মেয়ে লিংক পাঠাচ্ছে। ও বলতেছে আমি এটা থেকে দেখলাম। আচ্ছা কোনটা ভালো? মানে ফোন এখন আমার হাতে নাই। ফোন এখন মেয়ের কাছে এবং এটা সবার ক্ষেত্রে সব অভিভাবকরাই বলবে যে আমাদের স্মার্টফোন হচ্ছে এখন বাচ্চাদের কাছে। তা কি করতেছ? যে হ্যাঁ, ওর সাথে গ্রুপে আলাপ করতেছি অ্যাসাইনমেন্টের ব্যাপারে। আচ্ছা তারপরে ওই যে আমি এতটুকু করব, তুমি এতটুকু করবে মানে সমস্ত ইন্টারেকশনটা হচ্ছে এখন ফোনে করতে হচ্ছে। এবং এটাতে আপনি এখন তুমি কাকে দোষ? বাচ্চাকে তো দোষ দেওয়া যাচ্ছে না। কারণ তার তো কমিউনিকেশন করতে হবে তার সাথে। এটা তো ইউনিভার্সিটি লেভেলের গ্রুপ ওয়ার্ক না। যে হচ্ছে আমি ক্লাসের পরে সন্ধ্যার পর আমি লাইব্রেরিতে আসতেছি, আমি হলে থাকি বা আমি যে ভার্সিটি পর্যায়ে কি করে যে আমার গ্রুপ ওয়ার্ক আছে ঠিক আছে আমি বন্ধুর বাসায় রয়ে গেলাম বা আমি হলে রয়ে গেলাম। তারপরে তারা রাত জেগে একসাথে করতেছে। এখন এই বয়সের একটা বাচ্চাকে এমন এবং সব বাচ্চারা তার কাছাকাছি থাকে না। তুমি একজনের বাসায় গিয়ে আরেকজন করতেও পারবা না। সো তোমাকে কি করতে হবে? অবশ্যই বাধ্য হয়ে তোমাকে ফোনে যোগাযোগ করতে হবে। এই বিভিন্নভাবে মানে ডিভাইস মুখিতা শুধু একভাবে না, বিভিন্নভাবে বাউন্ড টু ডিভাইস মুখী। বইয়ের সাথে যদি ৫% সম্পর্ক থাকে, বাকি ৯৫% সম্পর্ক এখন হয়ে গেছে ডিভাইসের সাথে। এবং এই ডিভাইসের সাথে সম্পর্কের ক্ষেত্রে যেটা তুমি বললা যে সবাই বুঝবে না। আর তার চেয়েও বড় কথা যে তুমি যখন সার্চ দিবা, বিশেষ করে YouTube এ ভিডিওতে সার্চ দিবা, হাউ ক্যান ইউ এনশিওর যে হচ্ছে সাথে আরো অনেক কিছু আসবে না? হাউ ক্যান ইউ এনশিওর যে তোমার বাচ্চার গ্রুপে বাচ্চা তার ক্লাসমেটদের সাথে শুধুই পড়ার বিষয় নিয়ে আলাপ করতেছে? ইউ নেভার নো। এখন এটা তো সবসময় সম্ভব না। আগে যেমন মনিটর করা কি সম্ভব সারাক্ষণ একটা গার্জিয়ানের পক্ষেও কি? যেমন হাউসওয়াইফ, হুম? আমার রুটিনটা এরকম যে আমি সকালের মধ্যে রান্নাবান্না তারপরে আমার নিজস্ব যেসব কাজ ২ পেজের কাজ এসব এগুলো আমি বিকালের মধ্যে শেষ করে রাখি যে আমি সন্ধ্যার পর থেকে সামিনকে নিয়ে বসবো। তো আগে যেটা হতো যে ঠিক আছে আমি ওকে একটা জিনিস বোঝালাম। বোঝানোর পর এটার উপর এখন তুমি লিখো, প্রশ্নোত্তর মুখস্থ করো বা অঙ্ক করো হোয়াটএভার করতে দিয়ে আমি হয়তো আবার গেলাম একটু ভাত বসাচ্ছি বা আমি একটু গেলাম তরকারি গরম করতেছি। আবার এসে ফাঁকে দেখতেছি। এটা তো সম্ভব না যে আমি এখন ফোনের মধ্যে ও কি দেখতেছে, এখন আমার তো সার্বক্ষণিক এসে দেখা সম্ভব না। এটা কোনো গার্জিয়ান না টিচারের পক্ষে, হাউস টিচারের পক্ষে, না কোনো গার্জিয়ানের পক্ষে। আবার যখন দেখো যে আগেকার সিস্টেমটা আমরা বলি যে কত ভালো ছিল। যে তুমি যখন পড়তেছো এই যে সব জায়গায় বলবে যে মা-বাবা বুঝতেছে কেমনে বাচ্চা পড়তেছে জোরে গলার আওয়াজে যে হ্যাঁ তুমি এটা পড়তেছো, তুমি এটা মুখস্থ করতেছো। দেন ইউ নো যে শি ইজ গেটিং টাচ উইথ দ্য বুক। বাট তুমি তো এখন কানের মধ্যে যদি আরো হেডফোন লাগায় ভিডিও শোনে বা ইউটিউবে দেখে তুমি জানোই না যে ও কি করতেছে। আর মোবাইলটা হচ্ছে কি এতটুকু ছোট একটা জিনিস। কয়জন এফোর্ড করতে পারবে যে ল্যাপটপও কিনবে?
তো মোবাইলটা ছোট একটা জিনিসের মধ্যে একটা বাচ্চা নিয়ে কি দেখতেছে, কি করতেছে, কতক্ষণ সম্ভব? সো বই থেকে সরায়ে, মুখস্থ বিদ্যা থেকে সরায়ে টোটালি হয়ে গেছে এটা ডিভাইস মুখী। এবার ৩য় পয়েন্টে যাই, যেটা বলছি যে মূল্যায়ন পদ্ধতির ত্রুটির জন্য শতভাগ শিক্ষার্থীর মূল্যায়ন হচ্ছে না। এতক্ষণ তো গেলাম পড়াশোনার অবস্থায়। এবার আসো মূল্যায়ন পদ্ধতি। মূল্যায়ন পদ্ধতিকে এবার বলতেছে মূল্যায়ন উৎসব। কোনো পরীক্ষা না। পরীক্ষা নাকি বাচ্চাদের উপর মানসিক চাপ তৈরি করে। মুখস্থ বিদ্যা যেটা বারবার বলা হচ্ছে যে রবীন্দ্রনাথের কথা, রবীন্দ্রনাথ বলছে যে পরীক্ষার হলে গিয়ে মুখস্থ জিনিস লিখে আসাটা নাকি এক ধরনের চুরি বিদ্যা। যেটাকে বারবার হাইলাইট করতেছে। আমি নাম বলব না কারা। তো বলতেছে এটা এক ধরনের চুরি বিদ্যা। বাচ্চারা পরীক্ষা কেন দিবে? বাচ্চারা হচ্ছে গিয়ে আনন্দের সাথে ওখানে যা শিখছে সেটার মূল্যায়ন হবে। এই যে কথাগুলো বলা হচ্ছে, অ্যাকচুয়ালি কি হচ্ছে? আমার মেয়ে তো পরীক্ষা দিল। অ্যাকচুয়ালি কি হচ্ছে আমি বলি। মানে আ আগে ছিল যে পরের দিনে পরীক্ষা, বাচ্চারা হচ্ছে পড়বে, মুখস্থ করবে, কি আসবে এটা নিয়ে একটা টেনশনে থাকবে। এবার সব টেনশন চাপ থেকে মুক্ত। আচ্ছা পরের দিন তো কিছু মুখস্থ করে আর লিখতে হবে না। আচ্ছা কি হবে? এবার হচ্ছে কি হচ্ছে আগের রাতে, এখন তো টোটালি হচ্ছে সেন্ট্রালি সবকিছু যায়। যেমন আজকে তুমি ঢাকার একটা অভিজাত স্কুলে কালকে অঙ্ক পরীক্ষায় যে প্রশ্নটা আসবে, একটা গ্রামের স্কুলেও কিন্তু ক্লাস 6 এর অঙ্ক পরীক্ষায় সেটাই আসবে। কারণ এটা সেন্ট্রালি বোর্ড থেকে আসতেছে। তো হয়তো ৩টা-৪টা থাকে, দিয়ে দেয়, পাঠায় দেয়। সেখান থেকে স্কুল হয়তো একটা সিলেক্ট করে বাচ্চাদেরকে করতে দেয়। কিন্তু মূল ওই ৩টা-৪টার মধ্যেই সীমাবদ্ধ থাকে। সো এবং মজার কথা হচ্ছে যে আগে প্রশ্ন ফাঁস হতো পরীক্ষার হলে। আর এখন প্রশ্ন আগের রাতে ফাঁস হয় প্রকাশ্যে। আগে হতো গোপনে, এটা একটা গোপন বিষয় ছিল। এখন হয়ে গেছে এটা ওপেন সিক্রেট। এখন আগের রাতে ১০টা-১১টার মধ্যে পরের দিনের পরীক্ষায় মূল্যায়ন উৎসবে কি আসবে সেটা ইউটিউব চ্যানেলে এসে পড়ে। ইউটিউব চ্যানেলে এসে পড়ে, আসার পরে তখন যারা একটু সিরিয়াস স্টুডেন্ট তারা হয়তো যে কিছুই না জেনে চলে যাব, কি করব গিয়ে? সেজন্য তারা এখন ওটা সমাধান সহ এসে পড়ে। তারা দেখে যে ও আচ্ছা কালকে তাহলে এটা আসবে, এই অ্যাসাইনমেন্ট করতে হবে, এই একক কাজ করতে হবে, এই দলগত কাজ করতে হবে, এই অ্যাসাইনমেন্ট করতে হবে। সো তারা একটা দেখে যায় এবং দেখে তারা একটা প্রিপারেশন নিয়ে যায়। নিয়ে গিয়ে ওখানে সেই অনুযায়ী নিয়ে যায়। আচ্ছা আগে তো শুধু আমরা অ্যাডমিট কার্ড নিয়ে যেতাম, নিয়ে যেতে হতো। আর হচ্ছে কলম, পেন্সিল এগুলো নিয়ে গেলে হতো। আর এখন ব্যাগ ভর্তি করে পোস্টার পেপার, কালার পেপার, গ্লু, কেচি, হ্যাঁ? এগুলো সহ নিয়ে যেতে হয়। কারণ এখন তো আর খাতা কলমে পরীক্ষা হয় না, মানে খাতায় পরীক্ষা হয় না। এগুলো সব নিয়ে যেতে হবে। নিয়ে গিয়ে ওখানে গিয়ে পরীক্ষার মধ্যে পোস্টার পেপারে করতে হবে, করতে হবে। আচ্ছা ভালো কথা। কি করতে হবে? এটা তো আইডিয়া নিয়ে গেল। এই গেল একটা অংশ। এখন ওখানে গিয়ে কি করলো? ওই যে ১ম কথা তো হচ্ছে প্রশ্ন ফাঁস হয়েছে। আচ্ছা ২য় কথা হচ্ছে যে ওখানে গিয়ে যেগুলো করতে হবে, গ্রুপ ওয়ার্ক করতে হবে। তো যারা ওই যে আগের রাতে দেখে আসছে, যাদের একটু আইডিয়া আছে, তারা কি করতেছে? তো জানে তাড়াতাড়ি সময়ের মধ্যে শেষ করতে হবে, তাড়াতাড়ি কাজ শুরু করে দেয়, গ্রুপ ওয়ার্ক শুরু করে দেয়। কেউ হয়তো এই অংশটুকু করে, কেউ ওই অংশটুকু করে, এভাবে। এখন একটা গ্রুপে পৃথিবীতে যুগে, যুগেই গ্রুপ ওয়ার্কে কিন্তু কেউ শতভাগ এফোর্ট দেয় না। এটা আমরা জানি। দেখা যায় যে ২-৩ জনই বড়জোর কাজ করে, বাকিরা ফাঁকি মারে, এটা সবসময়ই ছিল। কিন্তু এখন এই ফাঁকিবাজিটা কি বলবো? নরমাল হয়ে গেছে। নরমাল হয়ে গেছে কিভাবে? যে যারা ২-৩ জন সিরিয়াস যারা আগের রাতে দেখে টেখে গেছে তারাই গিয়ে ওখানে সব করবে। বাকিরা জাস্ট প্রেজেন্ট থাকবে। প্রেজেন্ট থেকে তারা হয়তো বড়জোর একটু মানে শেষের দিকে একটু হাত লাগাবে বা তাও লাগাবে না। আর টিচাররা কি করবে? সত্যি কথা টিচাররা হচ্ছে স্কুলে পাস দেখানোর জন্য, ভালো দেখানোর জন্য পুরো একটা গ্রুপকেই ওই ৩-৪ জনের কাজ অনুযায়ী পুরো গ্রুপকেই মার্কিং করে দিবে। মার্কিং তো নয় এখন আবার সিম্বলে আরকি। যাই হোক ওইটা করে দিবে। তো তার ফলে কি হচ্ছে? যেটা আমি লিখছি যে শতভাগ শিক্ষার্থীর তো মূল্যায়ন হচ্ছে না। আজকে আমার গ্রুপে যদি ১০ টা বাচ্চা থাকে তার মধ্যে যদি ৩-৪ টা বাচ্চা মেক্সিমাম ৬ টা বাচ্চা যদি কাজ করে, বাকি ৪ টা বাচ্চা কিন্তু কিছুই শিখলো না, জানলো না। কিন্তু আগে যখন পরীক্ষা ছিল, যখন আমাদের লিখতে হবে, তখন তো একটা পাস মার্ক ছিল যে ৩০ মার্কসে ধরো পাস। এখন ওই ৩০ মার্কসটা পাওয়ার জন্য যে চরম খারাপ একটা স্টুডেন্ট সেও কিন্তু কিছু হলেও পড়াশোনা করে গেছে যে ঠিক আছে আমার পাস মার্কটা তো আমার উঠাতে হবে। সো সে কিছু হইলেও কিন্তু জানতেছে, কিছু হইলেও তার নলেজ গেইন হচ্ছে যে আমি এইটুকু হইলেও জানি। হ্যাঁ, যে ৯০ পাচ্ছে সে হয়তো এত ভালো জানে, যে ৩০ পাচ্ছে সে হয়তো তার চেয়ে কম জানে। বাট কিছু হইলেও তো জানে।
কিন্তু এখানে কি হচ্ছে, এখানে যারা গ্রুপ ওয়ার্ক বলে, যারা ভালো স্টুডেন্ট না বা ফাঁকিবাজ, তারা কিছুই জানতেছে না। সো এখন কিন্তু আমরা তাকে স্কুলগুলো পাস দেখানোর জন্য এবং রেজাল্ট কিন্তু রেজাল্টও আসতেছে হচ্ছে কিন্তু টোটালি ওখান থেকে। এখান থেকে রেজাল্ট শিক্ষকরা যে মূল্যায়নটা দিচ্ছে তারা তাদেরকে বোর্ডে জমা দিতে হচ্ছে। সেখান থেকে অনলাইনে আসতেছে, সেটাই প্রিন্ট করে বাচ্চাদেরকে রেজাল্ট দেওয়া হচ্ছে। সবকিছু সেন্ট্রালি কন্ট্রোল করতেছে। সো টিচার যদি দেখতেছে চোখের সামনে যে এই গ্রুপের এই বাচ্চা কোনো কাজ করতেছে না, তাকে হয়তো মূল্যায়ন কম দিচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে যে হ্যাঁ, গ্রেডিং কম পাচ্ছে বা পাস করে যাচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে যে সেই বাচ্চাটা কি শিখতেছে? কিছুই শিখতেছে না। আগে যদি ৩০ নাম্বারের জন্য হলেও ১০ টা অঙ্কও পারতো, এখন সেটাও সে পারতেছে না। এটা তো গেল খারাপ মানে ফাঁকিবাজদের কথা। আর এখন আমি যদি ভালোদের কথা বলি, তাহলে তারাও কিভাবে বঞ্চিত হচ্ছে? তারা কিভাবে বঞ্চিত হচ্ছে? যে আগে আমি জানি যে আমার এই কয়টা অধ্যায় ফাইনালের সিলেবাসে আছে সাপোজ। সো আমি এই কয়টা অধ্যায় পড়ে যাচ্ছি। পড়ে গিয়ে এখান থেকে কি আসবে আমি তো জানি না। সো আমি এট লিস্ট এই কয়টা অধ্যায় পড়ে যাচ্ছি। এভাবে পুরো সিলেবাসটা আমার সারা বছরে ৩ টা বা ৪ টা পরীক্ষার মধ্যে ভাগ করে আমার পুরো বইটা পড়া হচ্ছে। কিন্তু এবার যেহেতু কিছুই নাই, এবার যেহেতু পরীক্ষা লিখতে হবে না, কিছু হবে না। আমি যেহেতু ইউটিউবে আগের রাতে জেনেই যাবো যে আমার শুধু কোনটার উপর আসবে। সো আমি বাকি চ্যাপ্টার পড়তেওছি না, বাকি চ্যাপ্টার সম্পর্কে আমার কোনো আইডিয়াও থাকতেছে না। সত্যি কথা 6 এবং 7 এই বছর, গত বছর যারা পাস করছে, আমি এবং আমি বলব যে সবচেয়ে ভালো কাগজি কলমে সবচেয়ে হচ্ছে ভালো গ্রেডিং বলো বা গ্রেডিংও তো দেয় নাই, ওরা যে কি জানি দিছে। যেটা মূল্যায়ন যেটা হইছে, তুমি তাদেরকে গিয়ে ধরো বইয়ের আমার তো মনে হয় না 30% এর বেশি তারা বলতে পারবে যে বইয়ের মধ্যে এই আছে। কারণ তাদের প্রয়োজন হয় নাই, তাদের পড়ে নাই। তারা তো ওখানে পড়াশোনা করতেছে না, তারা তো উৎসব করতেছে। সো তারা তো হচ্ছে এখন আমার কথা হচ্ছে যে এভাবে ক এভাবে শিখলে আমার কথা হচ্ছে যে তুমি আমার কথা হচ্ছে মূল্যায়নটা হবে, পরীক্ষার কোনো বিকল্প নাই। কিছু জিনিস মুখস্থ করার কোনো বিকল্প নাই। এখন ঠিক আছে, আমরা বাচ্চাদেরকে শিক্ষাকে আনন্দময় করতে চাই। শুধু নিরানন্দ করতে চাই না। কিন্তু সেটার তো একটা প্যাটার্ন আছে। আজকে আমার বাংলা, ইংরেজি, ম্যাথ, তারপরে হচ্ছে সায়েন্স, এই সমস্ত যেগুলো বেসিক সাবজেক্ট সেগুলো আমরা পরীক্ষা নেই। তারপরে এখন আমরা চারুকারুকলা, তারপরে হচ্ছে আমার জীবন ও জীবিকা, এইসব সাবজেক্টে ঠিক আছে। আমাদের সময়ও তো গার্হস্থ্য এসব যে বিষয়গুলো ছিল সেগুলোতে আমরা প্র্যাকটিক্যাল করতে হতো না, এটা বানাতে হতো, এটা বানাতে হতো। এইসব কিছু সাবজেক্ট থাকুক যেটাতে তারা পোস্টার পেপার বানাবে, এটা করবে, সেটা করবে, আনন্দ নিয়ে করবে। ওইদিন আর কোনো চাপ নেই। এবং এই পরীক্ষাগুলো থাকবে হচ্ছে রুটিনের শেষের দিকে, যে ১ম থেকে সিরিয়াস পরীক্ষা হয়ে শেষের দিকে থাকবে। এবং এগুলোতে মার্কিংও কিন্তু কম থাকতো আগে, যে ৫০। বাকিগুলো একটা 100 মার্কস এর ম্যাথ পরীক্ষা যেটা, তার সাথে আর এগুলো হয়তো 50-50 থাকতো। যেরকম ড্রয়িং, সাধারণ জ্ঞান এগুলো থাকে ছোটবেলায়। কিন্তু এখন সবকিছু, তুমি শিল্প সংস্কৃতিও ১০০ নাম্বারের, অঙ্কও ১০০ নাম্বারের, ইংলিশও ১০০ নাম্বারের। তাহলে ইংলিশে তারা কি শিখতেছে? এখন আমি যাব ইংলিশে তারা কি শিখতেছে? যেখানে আগে থাকতো যে ইংলিশ ২ পেপার। এক পেপারে গ্রামার শিখবে, আরেক পেপারে হচ্ছে আ মানে কম্প্রিহেনশন বা গল্প এসব শিখবে। বাংলাতেও সেম। সেখানে বাংলা, ইংরেজির মতো গুরুত্বপূর্ণ সাবজেক্টকে আমরা একসাথে করে দিয়ে শিল্প, সংস্কৃতি, জীবন, জীবিকা, স্বাস্থ্য, সুরক্ষা এই সমস্ত সাবজেক্টগুলো 100 মার্কস, এবং ট্রুলি স্পিকিং এইসব সাবজেক্টগুলো যে 100 মার্কসের উপর পরীক্ষা দেওয়ার মতো কিছুই নাই। ঠিক আছে? সবকিছুকে মানে জেনারালাইজ করতে গিয়ে এখন এবং এরপর থেকে তো আরো করে দিবে, এই যে সায়েন্স, কমার্স ভাগও থাকবে না। সবাই সবকিছু করবে। অ্যান্ড আই ডাউট যে তখন তাদের জ্ঞানের কি অবস্থা হবে। কারণ আমার কথা হচ্ছে যে কিছু জিনিস আমরা ভাত যে পরিমাণে খাবো, আমরা একটা মানে রুটি, আমরা মেইন ডায়েট যে পরিমাণে খাই, আমরা কি নাস্তা যে পরিমাণে খাই? আমরা তো খাই না। মানে আমি কি যতটুকু পানি খাই দিনে, আমি কি ততটুকুই চা খাই? আমি কি ততটুকুই ড্রিংকস খাই? তা তো খাই না। সো আমার তো একটা মেইন কোর্স থাকবে। তার সাথে আমার সাপোর্টিং থাকবে। সো বাকি সাবজেক্টগুলো হবে সাপোর্টিং, বাকি সাবজেক্টগুলোর মূল্যায়ন পদ্ধতি হবে আলাদা, বাকি সাবজেক্টগুলো হবে আনন্দ নিয়ে। সেটা হতে পারে। কিন্তু আমার সমস্ত কিছুই যদি আনন্দ হয়ে যায়, আজকে যদি আমার অঙ্কও আনন্দের বিষয় হয়ে যায়, আমার ইংরেজিও হয়ে যায়, তাহলে মূল্যায়ন তো হলো না, কিছু তারা শিখলেও না।
এবং এবং এটা মানুষের খুব স্বাভাবিক প্রবৃত্তি। তোমার যদি পরীক্ষা না থেকে মূল্যায়ন সঠিকভাবে না হয়, তোমার শেখার আগ্রহ থাকবে না। আচ্ছা, এ পর্যন্ত যা বলেছি এটা কি ক্লিয়ার? জি আপু ক্লিয়ার, এবং মানে খুব কনফিউজিং একটা অবস্থা। এবং আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে যে আমরা তো অনেক কিছু আসলে ওই স্টেজে এখনো যাইনি, যাদের বাচ্চারা ছোট আছে। আমরা অনেক ধোঁয়াশা ছিল আমাদের কাছে বিষয়গুলো। আপনার কথা শুনে মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ অনেকটা ক্লিয়ার বুঝতে পারছি যে সমস্যাটা আসলে ঠিক কোথায়, এবং যারা বুঝতে পারছে তারা কেন আসলে এতটা চিন্তিত। আলহামদুলিল্লাহ যে আপনি অনেক কিছু ক্লিয়ার করে বলেছেন, এবং আসলেই আমাদের একটা সঠিক দিক নির্দেশনা খুব জরুরি এই মুহূর্তে। আপু আপনি ইনশাআল্লাহ কন্টিনিউ করেন। আমরা এটাও দেখছি যে এমন অনেক কিছু উম আ শিক্ষা ব্যবস্থায় উঠে আসছে পাঠ্যপুস্তকগুলোতে, যেগুলো আসলে আমাদের আ সংস্কৃতির সাথে বা আমাদের ধর্মের সাথে সংখ্যাগরিষ্ঠ হ্যাঁ, মুসলিমদের হ্যাঁ, হ্যাঁ, বিশ্বাসের সাথে হয় না। এখন এই হ্যাঁ। জিনিসগুলো এবার আমি এটা নিয়ে হ্যাঁ, ঠিক বলেছেন। এবার আমি এই টপিকসটা নিয়ে আসি। এতক্ষণ তো মূল বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আর কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমি আসলে এতক্ষণ এগুলো আলোচনা করলাম, এগুলো ডিটেইলস এ এজন্যই বললাম যে আসলে এইগুলো সোশ্যাল মিডিয়ায় ওইভাবে আসে নাই যতটা আমাদের এখন যে ২ টা পোরশন আলোচনা করব, এটা বেশি আসছে সোশ্যাল মিডিয়া গুলোতে। যে এখানে নৈতিকতা এবং মূল্যবোধ সংক্রান্ত বিভিন্ন বিভ্রান্তিকর ধারণা দেয়া হচ্ছে। আমি এখানে বলব না যে ভুল বা সঠিক। আমি যেটা আমি বললাম, আমি নিরপেক্ষই থাকবো। আমি ভুল বা সঠিক বলব না। আমি বলব যে কনফিউজিং ধারণা দেয়া হচ্ছে। এখানে আমি যে বইয়ের পৃষ্ঠাটা দিচ্ছি, এটাও হচ্ছে তোমার ৭ম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে। এখানে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার কল্যাণে সবাই নিশ্চয়ই খুশি আপা চরিত্রটার সাথে মানে অনেকেই পরিচিত। তো খুশি আপা হচ্ছেন ওদের একজন টিচার থাকেন বইয়ে। যিনি হচ্ছে তাদেরকে এসে বিভিন্ন রকম প্রশ্ন করেন। তো এখানে যেমন এই ক্লাসটাতে বা বইয়ের এই অংশটায় উনি যেমন এসে বিভিন্ন ছবি দিলেন। বাচ্চাদেরকে বিভিন্ন ছবি দিয়ে তারপরেই হচ্ছে তাকে প্রশ্ন করতেছেন যে এখান থেকে ছেলেরা এবং মেয়েরা তোমরা তোমাদের মতো জিনিস বেছে নাও। তো দেখা যাচ্ছে যে মেয়ে বাচ্চারা স্বাভাবিকভাবেই তারা খেলনা হিসেবে এই যে হাঁড়ি-পাতিল, তারপরে হচ্ছে পুতুল, হ্যাঁ? এগুলোকে নিচ্ছে। তারপর ড্রেস হিসেবে জামা নিচ্ছে। ব্যাগ হিসেবে তারা পিঙ্ক কালার চুজ করতেছে। আর দেখা গেল যে ছেলেরা হচ্ছে স্পাইডারম্যান, তারপরে এই যে ফুটবল এসব নিচ্ছে খেলনা হিসেবে। ড্রেস হিসেবে তারা শার্ট প্যান্ট নিচ্ছে, ব্যাগ হিসেবে তারা ব্লু নিচ্ছে। তো এই যে নিচ্ছে এটা কিন্তু আমরা যদি ধর্মীয়ভাবে বলি এটা হচ্ছে খুবই বেসিক ফিতরাত। হ্যাঁ? আমরা যেটা বলি যে মুসলিমরা ফিতরাতের উপরই জন্মগ্রহণ করে। সো তারা কিন্তু এভাবে বেছে নিচ্ছে। কিন্তু বইয়ে পরবর্তীতে খুশি আপা তাদের এই বেছে নেওয়াটাকে বিভিন্ন যুক্তির মাধ্যমে বলতেছে যে এটা ঠিক না। বলতেছে যে এখন তো মেয়েরাও ফুটবল খেলে। তাহলে কেন ছেলেরাই শুধু ফুটবল বেছে নিচ্ছে? ঠিক আছে? আবার তো ছেলেরাও তো শেফ হয়। তাহলে তারা কেন হচ্ছে হাঁড়ি-পাতিল নিচ্ছে না? নিয়ে বিভিন্নভাবে ব্যাখ্যা-ট্যাখ্যা দিয়ে এখানে খুশাপা চরিত্রের মাধ্যমে বাচ্চাদেরকে একদম মানে টিনেজ বাচ্চাদেরকেই তাহলে কি হচ্ছে তাদেরকে জেন্ডার রোল নিয়ে একটা কনফিউজিং ধারণা দেয়া হচ্ছে। এবং এটা কিন্তু এবং এর ফলে যেটা হবে যে আমরা যেটা বলি যে বাচ্চারা হোক, বড়রা হোক, মানুষ কিন্তু বইয়ে যতটুকু শিখে যেটা সবসময় বলা হয়, পড়ে যতটা শিখে আবার তারা কিন্তু তার সাথে দেখেও শেখে। সো সে যখন বইয়ের পাতায় এটা পড়তেছে যে এভাবে এটা করা ঠিক না। মেয়েরাও তো গিয়ে ফুটবল খেলতে পারে, ছেলেরাও তো রান্না করতে পারে। তারপর যখন সে বাসায় এসে তার মা-বাবাকে বা তার ফ্যামিলিতে তাদেরকে এই কাজগুলো করতে দেখতেছে। যে না আমার মা তো রান্না করে, আমার বাবা তো হচ্ছে খেলে খেলে বা বাইরে কাজ করে। তখন সে কিন্তু কনফিউজড হয়ে যাবে। এবং এই কনফিউশনটা ক্রিয়েট করাটাই আমি বলব যে তাদের হচ্ছে লক্ষ্য এবং উদ্দেশ্য এবং উদ্দেশ্য, আমি বলব যে এই যে মানে কনসেপ্ট গুলো এগুলো এখন থেকেই তাদেরকে ব্রেইন ওয়াশ করা হচ্ছে একটা কি বলবো অনেক বড় একটা দূরভিসন্ধি নিয়ে সত্যি কথা যদি বলি। হ্যাঁ, এবং শুধু এটা জেন্ডার রোলের ক্ষেত্রে না, এরপরে যেটা আছে যে এটা তো সবাই শরীফ এটা জানে। গত বছর যে ওয়ার্ড ইউজ করা হয়েছিল এবার জাস্ট একটা ওয়ার্ড চেঞ্জ করা হয়েছে। কিন্তু মূল যে থিমটা যে হিজড়া এবং ট্রান্সজেন্ডার এই ২ টার যে আলাদা একটা জিনিস, সেই জিনিসটা এখানে
কিন্তু মানে আমি বলবো যে এটাকে শব্দের মারপ্যাচের মাধ্যমে ওদের মনে একটা কনফিউশন ক্রিয়েট করা হয়েছে এখনই। এবং এমনভাবে গল্পটা ব্যাখ্যা করা হচ্ছে যে আপাতদৃষ্টিতে মনে হবে যে এখানে হিজড়াদের প্রতি সহানুভূতি তৈরি করার জন্য আমরা এই প্রসঙ্গের অবতারণা করা হচ্ছে। কিন্তু আসলে ভালো করে বুঝলে, ভালো করে গেলে দেখা যাবে যে এখানে ট্রান্সজেন্ডারদেরকে আর হিজড়াদেরকে মিক্সড করে দেয়া হচ্ছে। যার কারণে বাচ্চারা কনফিউজড হয়ে যাবে। ছোটবেলা থেকে তারা সমাজে যাদেরকে হিজড়া হিসেবে দেখে আসছে রাস্তাঘাটে, বা অনেকে তো এরকম বাসায় সাহায্য নিতে আসে বা কিছু। এরপর তারা যখন মিডিয়াতে বা যেকোনো জায়গায় ট্রান্স জেন্ডার যাদেরকে দেখবে, যে যারা রূপান্তর হয়েছে, তখন তাদেরকেও এরা কিন্তু স্বাভাবিক চোখেই দেখবে। ২ টার মধ্যে পার্থক্যটা তারা যাতে আর আইডেন্টিফাই করতে না পারে, সেই জন্য মানে সবার মনে প্রশ্ন আসতে পারে যে আমরা বড়রাই বা কতজন এই পার্থক্যটা এত ভালোভাবে এতদিন জানতাম বা জানতাম, মানে আমরা তো জানতাম, কিন্তু আমরা এটা নিয়ে সচেতন ছিলাম না। আজকে ক্লাস 7 এর বইয়ে এই জিনিসগুলো ঢুকানো ফলে, এত কথা হওয়ার ফলে কিন্তু আমরাও সচেতন হচ্ছি। তো তাহলে ঢুকানোটা, আমি বলবো যে ক্লাস 7 ইজ টু আর্লি যে এই জিনিসগুলো ক্লিয়ার কনসেপ্ট হওয়ার জন্য। কিন্তু তারপরও তাদেরকে ঢুকানো হয়েছে এই জন্যই, যেটা বললাম যে যখন ব্রেন হচ্ছে, আমি সবসময় যেটা বলি যে ব্রেন, ছোট থেকে মানুষের ব্রেন তো থাকে যে খালি। তো এই সময়ে যেটা ঢুকানো হয় সেটাই কিন্তু তাদের একটা ইমপ্যাক্ট রয়ে যায়। সো এই শব্দটা, এই কনসেপ্টটাই ক্লাস 7 এর মতো আমি বলবো এত আর্লি এইজে ঢুকানোই হচ্ছে, এই কারণে যে যেন তারা কনফিউজড হয়ে যায়। হ্যাঁ? এবং এখন থেকেই তারা একটা কনফিউশন নিয়ে বড় হয় যে আসলে এটা হচ্ছে না, এরা তো একই। এবং গার্ডিয়ানদের সাথে একটা কনফ্লিক্ট তৈরি হবে কিন্তু এটা নিয়ে। যখন সেম জিনিসটা আমি ২ টা ইস্যু এখানে আনছি কেন? কারণ জেন্ডার রোলটা বাচ্চারা বাসায় এসেই দেখবে। তারা সার্বক্ষণিক বাসায় দেখবে, তার আত্মীয়স্বজনদের মধ্যে দেখবে, তার ফ্যামিলিতে দেখবে। সো তারা একটা কনফিউজড হয়ে যাবে। আর এই এখন তো নাটক, মিডিয়াতে, বিভিন্ন জায়গায়, সুন্দরের প্রতিযোগিতায়, ক্রীড়া প্রতিযোগিতায়, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ট্রান্সরা ঢুকে পড়তেছে চাকরির ক্ষেত্রে। তারপরে হচ্ছে ইয়েতে, কর্মজীবী হোস্টেলে, মহিলা হোস্টেলে আ এরা ঢুকে পড়তেছে। তো তখন ওর ওরা যখন বড় হতে, হতে আরো দেখবে, তখন ওরা চিন্তা করবে যে হ্যাঁ, এগুলাই তো নরমাল। হ্যাঁ, আমরা তো বইয়ে পড়ে আসছি, এটা নরমাল। তখন আমরা যখন বলতে যাব, তখন কিন্তু তাদের সাথে একটা ক্ল্যাশ তৈরি হবে। এই যে পরের যে ছবিটা আমার এখানে আছে সেটাতে আ যে এখানে টোটালি কিন্তু যাদের অবদানগুলো দেখানো হচ্ছে ছবিতে, এরা কিন্তু এই যে হিজড়া। আপনি তাদেরকে এক্সাম্পল হিসেবে দিয়ে কিন্তু ট্রান্সজেন্ডার বিষয়টাকে নরমালাইজ করার চেষ্টা করা হচ্ছে। তো এইটা হচ্ছে যেটা আমি বললাম যে মূল্যবোধ এবং নৈতিকতার দিক থেকেও কিভাবে কনফিউশন ক্রিয়েট করা হচ্ছে। শুধু যদি একাডেমিক দিক থেকে দেখি, একাডেমিক দিক থেকে তো আমি বলব যে তাদের বেসিক নষ্ট করার মানে চক্রান্ত আরো আগে শুরু হয়ে গেছিল। এখন সেটা হলোই, আরো বেশি বাস্তবায়িত হলো। আর আমি বলব যে এখানে অনেক ইম্পোর্টেন্ট ইস্যুতেও মিসকনসেপ্ট তৈরি করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে। জি আপু। আচ্ছা, এ পর্যন্ত ক্লিয়ার? জি আপু, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা তো অনেকটাই বুঝতে পারছি। দুঃখজনক বিষয় হচ্ছে যে আমাদের বাচ্চারা বা এই সময় আমাদের হয়তো যারা ভাগ্নে-ভাগ্নী আছে এরকম বয়সী যারা, তাদের জন্য বিষয়টা খুব রিস্কি হয়ে যাচ্ছে। এখন যারা অলরেডি এই সিস্টেমের মাঝে ঢুকে গেছে, হ্যাঁ? বা ভবিষ্যতে যারা হয়তোবা বাচ্চাদের স্কুলে দিবে তাদের নিশ্চয়ই কাজে লাগবে। আপনি কিছু আইডিয়া দিন যে কিভাবে আমরা এসব কিছুর মাঝেও বা এরকম একটা মেইনস্ট্রিম সিচুয়েশন এর মাঝেও নিজেদের সন্তানদের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করতে পারি। তারা যেন আসলেই আম মানে কিছুই না জেনে পাশ করে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন এর মধ্যে না পড়ে। হ্যাঁ, ঠিক আছে। আসলে সত্যি কথা বলতে যে আমরা তো যেই একটা সময়ে এবং আমার কাছে বিষয়টা খুব অবাক লাগে যে কেন আরো মানে স্টেপটা কিন্তু তারা ছোট ক্লাস থেকে শুরু করতে পারত। লাইক 1 থেকে বা 3 থেকে। কেন 6-7 এর মতো ক্লাস থেকে হঠাৎ করে তাদেরকে এই জিনিসগুলো শুরু করা হলো? যে কারণে আমার মতো গার্ডিয়ানরা, যেমন আমরা বিপাকে পড়ে গেছি, যেটা আমি বললাম যে চাইলেও এখন সুইচ করা সম্ভব না অন্য কোথাও। সো এখন যেহেতু সুইচ করা সম্ভব না,
একটা মানে এসএসসি পাস পর্যন্ত তো এখন চাইলেও সম্ভব না সবার পক্ষে। কতজন করবে? তো আমাদেরকে যেটা বলব যে এখন এইটার সাথেই আ লড়াই করে যেতে হবে বা এটা একটা নতুন বুদ্ধিবৃত্তিক লড়াই আমি বলব যে শুরু হলো গার্ডিয়ানদের। তো এক্ষেত্রে আমরা কিভাবে আগাতে পারি সেটার আমি কিছু টিপস দেই। ১ম যে টিপসটা আমি লিখলাম, ১ম যে পয়েন্টটা নিজেদেরকে প্র্যাকটিস শিট তৈরি করে অনুশীলন করাতে হবে। এখানে আমি উদাহরণ হিসেবে গ্রামারের রুলস এবং অঙ্কের সূত্রের কথা বলেছি। যেটা আমি দেখা দেখাই এক্সাম্পল হিসেবে। যেমন এটা হচ্ছে ক্লাস 8 এর ইংরেজি বই। এখন তো ইংরেজি একটাই বই। তো সেই বইয়ের মধ্যে এখানে কিন্তু দেয়া আছে যে কিভাবে স্পিচ ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হয় যেটাকে আমরা ন্যারেশন বলি। তো সেটার কিন্তু রুলস দেয়া আছে একটা করে। একটা সেন্টেন্স দিয়ে উদাহরণ দিয়ে দেয়া আছে। তো এই জিনিসটা আমি যেমন আমার মেয়েকে পড়ালাম। পড়ানোর পরে এবং এখানে যদি দেখি যে এক্সেপশন ও দেয়া আছে যে ডাইরেক্ট স্পিচ এক্সপ্রেসেস যদি হ্যাবিচুয়াল ফ্যাক্ট হয়, ইউনিভার্সাল হয়, ট্রুথ এবং হিস্টোরিক্যাল ইভেন্ট হয়, তখন কিন্তু আবার এই রুলগুলো খাটবে না। এটা বলে দিচ্ছে। এখন কথা হচ্ছে যে এইটুকুর মধ্যেই ন্যারেশন শেষ। হ্যাঁ? এখন শুধুমাত্র গ্রামারের এই রুলসটা জেনে এবং একটা করে বাক্য এক্সাম্পল হিসেবে দেখেই কি একটা বাচ্চার পক্ষে সেটা শিখে যাওয়া সম্ভব? এটা কিন্তু প্র্যাকটিক্যালি সম্ভব না। আমাদের সময়ে যখন গ্রামারে 100 মার্কস ছিল, ২ পেপার ছিল। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার ২ পেপার ছিল। সেকেন্ড পেপারে শুধুই গ্রামার ছিল। তখন আমরা কিভাবে পড়াশোনা করেছি? তখন আমাদের আমার তো মনে হয় সবারই মনে থাকবে যে আমরা ভয়েস শিখতেছি, ন্যারেশন শিখতেছি, আমরা ডিগ্রি চেঞ্জ করা শিখতেছি, আমরা টেন্স চেঞ্জ করা শিখতেছি। এই বিভিন্ন রুলস গুলো শিখতেছি। শেখার পরে সেখানে কিছু এক্সাম্পল দেয়া থাকতেছে বাক্যের। তারপরে আবার কিছু এক্সারসাইজ দেয়া থাকতেছে। তখন আমরা এক্সারসাইজ গুলো আবার করতেছি। এই যে বলে যে প্র্যাকটিস করলে তোমার ম্যাথের সূত্র বলো বা গ্রামারের রুলস বলো, সেগুলো কিন্তু ব্রেনে ঢুকে যাবে। আমি যেটা বললাম যে প্রতিটা সাবজেক্টের পড়াশোনার কিন্তু আলাদা সিস্টেম আছে। আমার এখানে একটা লেখাও আছে আমাদের ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে। আমি ইঞ্জিনিয়ারিং লেখাতে লিখেছিলাম যে ভালো স্টুডেন্ট হওয়ার জন্য কি ট্রিকস ফলো করতে হবে। তো সেখানেও আমি যেমন বলেছি যে আমাদের একেকটা সাবজেক্টের একেকটা পড়াশোনার প্যাটার্ন আছে। আমি যখন ম্যাথ শিখবো, আমি যখন ফিজিক্স শিখবো, কেমিস্ট্রি শিখবো, আমি যখন বাংলা ইংলিশের গ্রামার শিখবো, তখন কিন্তু আমার টেকনিক গুলো একরকম হবে। যে আমি থিওরি শিখবো, আমি সেটার এক্সাম্পল দেখবো। মানে আমি রুলস শিখবো, আমি সেটার এক্সাম্পল দেখবো। দেখে আমি বুঝবো যে আচ্ছা ঠিক আছে, এই সূত্র এপ্লাই করে অঙ্কটা এভাবে করতে হয়। তারপরে আমি এক্সারসাইজ করব। তাহলে আমার করতে আজকে a+b হোল স্কয়ার সমান a² + 2ab + b²। এই জিনিসটা তো আমি জানলাম। জানার পরে এটা বিভিন্ন অঙ্ক করে এটা আমার মাথায় মুখস্থ হয়ে যাবে। তখন আমার আর মুখস্থও করতে হবে না। তখন আমার ব্রেনে গেঁথেই যাবে। যে এই এই সূত্র এপ্লাই করে এটা করতে হয়। অথচ এখন আমি আর ম্যাথ বইয়ের ছবি দেই না। কিন্তু ম্যাথ বইও সেইম যে ঠিক আছে তুমি বইয়ে শিখাচ্ছে যে a+b হোল স্কয়ার সমান এইটা। এটা কিভাবে করতে হয়? এটা হচ্ছে এর সমান একটা ঘর কেটে, সমান আরেকটা ঘর কেটে এভাবে বর্গ করে ঘর বসিয়ে এভাবে এটা জিনিসটা করতে হয়। ইভেন পরীক্ষায়ও এভাবেই করতে হচ্ছে। তো আমার কথা হচ্ছে যে এই যে জিনিসটা আমি শিখবো এটা আমি বেসিকটা শিখলাম। যে শিখে আমি বুঝলাম যে ও আচ্ছা a+b হোল স্কয়ার থেকে এভাবে হয় জিনিসটা। কিন্তু এটা আমি শিখে এটা তো আমি শেষ হয়ে গেলাম। আমি তো এত ব্রেইনি হয়ে যাই নাই যে আমি এটুকুতেই এটা আমার মুখস্থ হয়ে গেল। আর এটা না হয় শুধু a+b হোল স্কয়ার হলো। আমি যখন a+b হোল কিউব করতেছি, এরকম যখন আমার সূত্র বাড়তেছে, এরকম অঙ্কের বিভিন্ন জিনিস এবার ক্লাস 8 এরও যেটা ম্যাথ বই, সেখানেও যে a+b হোল কিউবের বিভিন্ন সূত্র দেয়া, সেটাও ওরা বুঝাচ্ছে বিভিন্ন এক্সাম্পল এগুলা হাবিজাবি দিয়ে। আচ্ছা আমার কথা হচ্ছে সেটাও দ্যাটস ফাইন। তুমি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তুমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছ ঠিক আছে। বাট যখন তুমি এটা শিখলা কিনা বুঝলা কিনা এটার মূল্যায়ন করবা, তখন তো অবশ্যই আমাকে অঙ্ক করেই সেটা করতে হবে। করতেই তো তখন আমার ব্রেনে ঢুকে যাবে যে ও আচ্ছা এটার সূত্র এটা। আমাদের সময় তো বীজগণিতে বা মানে আমরা অঙ্ক করতে তো পরের দিকে এমন হতো যে অঙ্ক দেখেই বুঝে যাচ্ছি যে ও আচ্ছা এটার সূত্র এটা এভাবে। সো আমার কথা হচ্ছে
যে এই যে বলা হচ্ছে যে মুখস্থ করা লাগবে না। অবশ্যই কিছু জিনিস কিন্তু আমাদের মুখস্থ করতে হবে এবং মুখস্থ করার পর সেটা আমাদের ব্রেনে গেঁথে যাওয়ার জন্য আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এজন্য আমি ১ম পয়েন্টে এটাই লিখলাম যে আমাদের অভিভাবকদের নিজেদেরকে বা অভিভাবক বলি বা যারা টিউশনি করাচ্ছে তাদের সবাইকে আমি বলব যে তাদেরকে এই যে এখন একটা জিনিস কি যে আমি যদি শুধু আমার মেয়েকে বলি যে, "আসো তোমাকে আমি টেন্স শিখাই। আসো তোমাকে আমি ভয়েস শিখাই।" ও তো কোনো আগ্রহ পাবে না। সেজন্য আমি যেটা বললাম যে বইয়ে যেটুকুই আছে সেই বেসিকটাকে ধরে রেখে এখানেও যেমন আমি ওকে শেখানোর পরে আমি ওকে এই ২-৩ পেজ ভর্তি বিভিন্ন রকমের সব রুলসই এপ্লাই করা যাবে। এইরকম অনেকগুলো বাক্য দিয়ে আমি ওকে তারপরে করতে দিলাম। করতে দিয়ে তারপরে ওই যে আমি চলে গেলাম যে কাজ করতে যে তুমি হচ্ছে এগুলো সব শেষ করো, আমি এসে আবার তোমার চেক করতেছি। তো তাহলে কি হচ্ছে করতে কিন্তু obviously ওর তখন মনে ভুলে গেছে। সব নিয়ম তো আর সাথে মুখস্থ হয়ে যায় না। তখন ওর মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে আ এই পার্সন থাকলে বা এই ভার্বটা থাকলে কিভাবে জানি করতে হবে। আমি বলছি, "আচ্ছা নেক্সট আবার তুমি সূত্রটা দেখে নাও। সূত্রটা মানে রুলসটা দেখে নাও। রুলসটা দেখে নিয়ে তারপরে এভাবে।" সো আমি বলতেছি যে যেই বেসিক জিনিসগুলো বইয়ে আছে, অঙ্কের ক্ষেত্রে, গ্রামারের ক্ষেত্রে তারপরে আমি বলব যে বিজ্ঞানের ক্ষেত্রে বিজ্ঞান বই তো মাত্র পেলাম। এখনো এইচ এর বইটা নিয়ে রিসার্চ করতে পারিনি আমি। তো সেটার ক্ষেত্রে আমরা যে সিস্টেমে পড়াশোনা করছি, সেভাবেই যেই পড়াক বাচ্চাদেরকে টিচারও যদি পড়ায়, আমি বলব যে গার্ডিয়ানরা তাদেরকে গাইডলাইন দিবেন যে আপনি আগের হ্যাঁ, আসবে না পরীক্ষায় জানা কথা। কিন্তু আমার বাচ্চা কিছুই না শিখে উপরের ক্লাসে যেন না উঠে। কারণ এই যে আ ঘাটতিটা রয়ে যাচ্ছে, এটা তো তার সারা জীবনের ঘাটতি। আমরা কিন্তু আমি যেটা একটু আগে বলছিলাম যে আমাদের কিন্তু অলরেডি অনেক ক্ষতি হয়ে গেছে। বিশেষ করে ইংরেজি, বাংলা গ্রামারের ক্ষেত্রে। আজকে আমরা যারা চাকরি দিতে যাই সোশ্যাল মিডিয়ায় দেখবেন যেটা খুব কমন। বলবে যে একটা প্যারাগ্রাফ লিখতে গেলে সেটার মধ্যে বানান ভুল তো থাকে, এত গ্রামার ভুল থাকে, এত টেন্সে ভুল থাকে, এত কিছু মানে তখন আর ইচ্ছাই হয় না। মানে আমরা চাকরি দিতে চাই কিন্তু আমরা যোগ্য লোক খুঁজে পাই না। আমি এই জিনিসটা নিয়ে অনেক মানে রিসার্চ করতে মানে অনেক পড়াশোনা করছি বা ঘাটাঘাটি করছি। করে আমি দেখছি যে যখন থেকে আমাদের সময়ের পড়াশোনার মতো করে সিস্টেমটা উঠায় দেওয়া হইছে। এই যে গ্রামার শেখা ২ পেপার হওয়া, হ্যাঁ, উঠায় দেওয়া হইছে। তখন থেকে এদের গ্রামার শেখার আ অবস্থা খারাপ, বানানের অবস্থা খারাপ এবং এজন্য তারা লিখতে পারে না। লিখলে অনেক ভুল থাকে। একটা সিভি লিখতে গেলেও আসলেই অনেক ভুল থাকে। একটা আ কি বলবো? লেটার লিখতে গেলেও, অ্যাপ্লিকেশন লিখতে গেলেও অনেক ভুল থাকে। কারণ তাদের বেসিক নষ্ট হয়ে গেছে তখন থেকে, যখন থেকে আমি বলব যে আমরা যে সিস্টেমে পড়াশোনা করে আসছি সেটা উঠায় দেওয়া হইছে। এবং আমি আমার মনে আছে আমি আরো কয়েক বছর আগে যখন আমি স্কুলে চাকরি ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে যখন আমি সামিনকে পড়ানোর জন্য আ তখন তো সৃজনশীল মাত্র শুরু। ও যখন ক্লাস 3 তে পড়ে তখন আমি ছেড়ে দিলাম। তো তখন আমি এরকম 10 মিনিটস স্কুলের এরকম অনলাইনে আরো বিভিন্ন মানে যে কোর্স গুলো করায় ওরা কিভাবে করে এগুলো নিয়ে তখন আ মানে ঘাটাঘাটি শুরু করলাম। আমি তখন খুব অবাক হয়ে দেখলাম যে হচ্ছে যারা আ কোর্স গুলো করাচ্ছে ইংলিশ কোর্স এগুলো আমি দেখি যে আরে টেন্স, বেসিক টেন্স শিখায়, প্রেজেন্ট পারফেক্ট, কন্টিনিউয়াস আইএনজি যোগ করতে হয় এগুলো শিখায়। আমি তখন অবাক হয়ে গেলাম যে কি ব্যাপার? এই জিনিসগুলো কেন টাকা খরচ করে এক্সট্রা টাইম দিয়ে আ বাচ্চাদেরকে শিখতে হচ্ছে? এগুলো তো আমরা বইয়েই শিখে আসছি। পরে আমি আস্তে বুঝলাম যে ও আচ্ছা এখনকার বই থেকে তো এখনকার এডুকেশন সিস্টেম থেকে তো বাচ্চারা এগুলো শিখে না। কিন্তু এগুলো তো আমার লাগবে। এগুলো তো আমার সারা জীবন লাগবে। আমি একটা কোনো কিছু লিখতে গেলেও তো লাগবে। সো এখন তারা হচ্ছে বাইরে থেকে আবার কোর্স করে আবার আ শিখতে হচ্ছে। সো আমি বলব যে গ্রামারের বাংলা ইংলিশের বেসিকের গ্রামারের ভিত আরো আগে নষ্ট হয়ে গেছে। এখন এখন আরো যেটা করলো সেটাতে অঙ্ক থেকে শুরু করে আমি বলব যে সায়েন্স-টায়েন্সের সাবজেক্ট গুলোর ভিতও নষ্ট হয়ে যাবে। আজকে আমি যদি ফিজিক্সের নরমাল যে বেসিক সূত্র না জানি E=mc² এটা যদি আমি না জানি, আমি যদি কেমিস্ট্রির বেসিক সূত্র না জানি, তাহলে ফিজিক্স, কেমিস্ট্রির বেসিক জিনিসগুলো না জানি, তাহলে আমি কিভাবে পরে বুঝবো? আমরা তো সত্যি কথা আমরা যে এসএসসি পর্যন্ত আমার তো বায়োলজি ছিল এসএসসি পর্যন্ত। কিন্তু তখন আমরা বায়োলজি বইয়ে যে জিনিসগুলো পড়ে আসছি যে বেসিক মানব শরীরের গঠন কোনটা কিভাবে কাজ করে। এই যে পড়ে আসছি
আমরা তো ওই মুখস্থ করেই পড়ে আসছি। আমরা তো এই না দেখে পরীক্ষার হলে লিখে দিয়েই পড়ে আসছি। অ্যান্ড হোয়াট ইস দ্য আউটপুট? আলহামদুলিল্লাহ এখনো যদি আমি আমার মেয়েকে পড়াতে যাই, ওকে পড়ানোর আগে তো সবসময় যেটা হয় যে ও যখন স্কুল থেকে সে ঘুমায় বা বিকালবেলা অন্য কাজ করে, তখন আমি আজকে ওকে সাবজেক্টে পড়াবো, আগে আমি পড়ি। এবং আমি সত্যি কথা ০.৫ ঘন্টা ১ ঘন্টা বই ঘাটার নাড়াচাড়া করলে আমার তখন মনে পড়ে যায়। তো তাহলে আজ থেকে আজকে অনুচক্রিকা কি কাজ করে, লোহিত কণিকা কি কাজ করে, তারপরে কোন এনজাইম কি কাজ করে, কিভাবে পাচ্যপ্রশ্নের মাধ্যমে আমাদের খাবার ডাইজেস্ট হয়। এই যে জিনিসগুলো আমরা যে আমি তো মানে এসএসসি পাস করছি আজ থেকে কত বছর হয়ে গেল আগে। তো দেন আমার এখনো কিভাবে মনে আছে? তাহলে তো আমরা ওইভাবে পড়ে আসছি বলেই মনে আছে। আমরাও তো মুখস্থ করে না দেখে লিখে আসছি। এভাবেই করেই কিন্তু ব্রেইনে ঢুকে গেছে জিনিসটা। কিন্তু এখনকার বাচ্চাদের এই যে বলে যে জিপিএ 5 জেনারেশন গিয়ে কিছু পারে না, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় গিয়ে কিছু পারে না। কেন পারে না? কারণ তাদের পড়াশোনায় সমস্যা, তাদের মূল্যায়ন পদ্ধতিতে সমস্যা। মূল্যায়ন পদ্ধতিটা খুব ইম্পোর্টেন্ট এইজন্যই যে যেটা আমি শিখলাম সেটা আমার ব্রেনে গেঁথে যাওয়ার জন্য। নট নেসেসারি যে আমি গিয়ে পরীক্ষার হলে কতটুকু নাম্বার পেলাম। ঠিক আছে? আমরা কিন্তু গ্রেডিং সিস্টেমে আসছিলাম এইজন্য যে ৯০ পাচ্ছে আর যে ৯৫ পাচ্ছে তার মধ্যে আসলে খুব একটা ডিফারেন্স নাই। ঠিক আছে? সো আমরা গ্রেডিং করি। কিন্তু নাই ঠিক আছে, কিন্তু এখন তো কোনো কিছুই নাই। সো এখন তো কিছুই জানতেছে না বাচ্চারা যে আমার কোনো কিছুই নেই। আমি তো জাস্ট কতগুলো আ বৃত্ত, গতবারের নতুন ইয়েতে তো কি থাকবে ৩ টা ত্রিভুজ, বৃত্ত, চারকোনা। একেকটার মানে হচ্ছে একেকটা। সো এবং আরো মজার ব্যাপার যে গার্ডিয়ানও বোঝে না যে হচ্ছে বাচ্চা কি পাইছে। বাচ্চা নিজেও তো বোঝে না, গার্ডিয়ানও বোঝে না কি পাইছে। সো মানে কোনো জবাবদিহিতারও প্রশ্ন নাই। পড়াশোনাটাকে এখন গুরুত্বহীন করতে, করতে কিন্তু ফানের পর্যায়ে চলে গেছে। সেজন্য আমি যেটা বলতেছি যে আমাদের যেটা করতে হবে, আ প্লিজ আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের নিজেদেরকে আমরা যে সিস্টেমে পড়াশোনা করে আসছি সেভাবে আগাতে হবে। তাছাড়া আসলে হবে না। বেসিক জিনিসটা বইয়ে যেটুকুই পাওয়া যাচ্ছে সেটাকেই পড়াতে হবে এবং যেটা আমি 2nd পয়েন্টেও বলছি যে গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগিয়ে পড়তে হবে। এটা মানে যেগুলো ন্যারেটিভ সাবজেক্ট যেটা আমি বললাম বিজ্ঞান, তারপরে হচ্ছে সমাজ, এগুলোর ক্ষেত্রে মানে আগে যেভাবে পড়ছি যে একটা চ্যাপ্টার পড়তেছি, পড়তে, পড়তে আমরা এটাকে আন্ডারলাইন করতেছি। করে তাহলে ইম্পোর্টেন্ট জিনিসগুলো করতেছি। সেখান থেকে প্রশ্ন উত্তর পড়তেছি। মুখেই ধরেন, না হয় লিখতে দেন। কঠিন বানান নিয়ে লিখতে দেন, মুখে ধরতে দেন। তাহলে হচ্ছে আ বাচ্চাদের জিজ্ঞেস করেন। তাহলেই জিনিসগুলো তাদের ব্রেইনে ঢুকে যাবে। আমি একটা ক্লাস পাস করে গেলাম কিন্তু সেই মানে বছরের বইয়ে কি ছিল এটা আমি জানলাম না। শুধু আমি গ্রুপ ওয়ার্ক, অ্যাসাইনমেন্ট ওয়ার্কে যা ছিল সেটুকুই জানলাম। এটা যেন না হয়। এটা আমি রিকোয়েস্ট করব সবাইকে যে এইটা যেন না হয়। যদি আমরা এটা প্রিভেন্ট করতে না পারি তাহলে আসলেই তাদের যে দুরভিসন্ধি, এখনই তো টপ লেভেলে জব করার জন্য বাংলাদেশী পাওয়া যায় না। ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কা থেকে আনতে হয়। পরবর্তীতে আরও পাওয়া যাবে না। আসলে লিটারেলি বাংলাদেশের ছেলেমেয়েদেরকে কেরানি বানানোর জন্য, কামলা খাটার মানুষ বানানোর জন্য শিক্ষা ব্যবস্থাকে এরকম করা হইছে। সো আমরা যারা এখানে ভিকটিম হয়ে আছি, আমাদের করতে হবে যে আমাদেরকে নিজেদের উদ্যোগ নিয়ে জিনিসগুলো করতে হবে। এখন যতটুকু বললাম, রাবেয়া একটা কি সিনারিও পেলে কি করতে হবে? জি আপু, আমাদের মোটামুটি একটা ধারণা হচ্ছে যে গার্ডিয়ানকে আসলে অনেক সচেতন হতে হবে এবং এখানে একটা লিডিং গার্ডিয়ানকে নিতে হবে। যেহেতু শিক্ষা ব্যবস্থা থেকে আমরা সেই লিডিং রোলটা আর পাচ্ছি না। হ্যাঁ, সেটাই। আর লাস্ট যে পয়েন্টটা বলেছি যে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি যার যে বিষয়ে আগ্রহ আছে, এটা আমি বলব যে এটা হয়তো মনে হবে যে ইটস টু আর্লি, কিন্তু এখন আর্লি না। একটা সময়ে বলা হতো যে ইউনিভার্সিটি লেভেল থেকেই আমাদেরকে পড়াশোনার পাশাপাশি আদার স্কিল ডেভেলপ করতে হবে যেন যখন আমরা জব মার্কেটে ঢুকবো তখন যেন আমরা বা আমার এক্সট্রা স্কিলের জন্য দ্রুত জব পাই। কিন্তু এখন আমি বলব এই সময়টাকে আর ইউনিভার্সিটি পর্যন্ত ওয়েট করা যাবে না। এখন আমাদেরকে 9-10 এ থেকেই বলব যে 9-10 এসএসসি এই সময়গুলো, এইচএসসি এই সময়টা থেকেই তাদেরকে স্কিল শিখাতে হবে। কেন শিখাতে হবে এটাও আমি ৩ টা পয়েন্ট বলি। ১ম কথা হচ্ছে যে যেহেতু এখন মেইন স্ট্রিমে পড়াশোনার চাপ কম। সো বাচ্চারা কিন্তু অনেক ফ্রি টাইম পাচ্ছে। আগের মতো এত পড়াশোনা যেহেতু করতে হচ্ছে না, সো বাচ্চারা ফ্রি টাইম পাচ্ছে। তো ফ্রি টাইমটা তারা কি করতেছে? যেহেতু তাদের হাতে আবার পড়ার ছুতায় তোমাকে ডিভাইস দিতেই হচ্ছে। সো তারা এবং যে ডিভাইসের উপর তোমার 100% কন্ট্রোল করা সম্ভব না।
সো তারা কি করতেছে টিকটক বানাচ্ছে। মানে টিকটক বানানো তো এখন খুবই কমন। টিকটক বানাচ্ছে, টিকটক দেখতেছে। তারা প্রচুর সময় নষ্ট করতেছে। আমি বলব যে যেটা আমরা বলি যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তুমি যখন এনাফ টাইম পাবা, যখন তোমার পড়ার প্রেশার থাকবে না, অবশ্যই শয়তান তাকে অন্যদিকে মোটিভেট করবে। সো আমি বলব যে এখন এখন অনলাইনে অনেক সুযোগ, কোর্স করার তো অনেক সুযোগ আলহামদুলিল্লাহ। আ একদম আমি বলব যে ছোটদের থেকেও মানে ছোটদের উপযোগী 9-10 থেকেই উপযোগী বিভিন্ন কোর্স এখন করা হয়। গ্রাফিক্স কোর্স আছে, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি যার যেটা ভালো লাগে। আমি বলছি যার যে বিষয়ে দক্ষতা আগ্রহ তাকে এখন থেকেই সেগুলাতে মানে ইনভলভ করতেই হবে। যেহেতু তুমি ডিভাইস নিচ্ছই, আমি যেটা আমার মেয়েকে বলি যে মোবাইল যখন নিবেই, আ আ ল্যাপটপ যখন নিবেই, ঠিক আছে? আ এটা কোর্স করো বা এটা ভিডিও বানাও। ওকে দিয়ে যেমন আমি বিভিন্ন ভিডিও সিরিজ করাই যে ভিডিও করো। তুমি যখন ডিভাইস অ্যাডিক্ট হবাই, ডিভাইস যখন তোমার জানতেই হবে, তা তুমি এটা দিয়ে ভালো কাজ করো। তাহলে সময়টা হচ্ছে কাজে লাগলো। সময়টা আ এবং সাথে দক্ষতাটা বাড়লো। এই যে অন্যদের চেয়ে একটু হইলেও ৫% আগায় থাকলো যে হচ্ছে এক্সট্রা এই স্কিলটা আছে। এবং তবে মেইন যখন পরীক্ষা চলে, আমি বলব না যে একদম পাশাপাশি সারা বছরই করতে হবে। যখন পরীক্ষাগুলোর সময় চাপ থাকে বা অ্যাসাইনমেন্টের চাপ থাকে, মানে ফ্রি টাইম গুলাতে যেন ওয়েস্ট না হয়। বিশেষ করে যখন ভ্যাকেশন গুলো থাকে, ডিসেম্বর মাসে, তারপরে সামার ভ্যাকেশন থাকবে বা রোজার ছুটি থাকবে। এই ছুটিগুলোর সময় এখন তো অনলাইনে প্রচুর সুযোগ। ছোট কোর্স থাকে ১ মাসের, ২ মাসের, হ্যাঁ? সেই কোর্সগুলোতে আমি গার্ডিয়ানদেরকে বলব যে এখন থেকেই ভর্তি করে দিতে এবং কোর্স ফি যাই হোক মনে করতে হবে যে আমি তো এখন যে টাকাটা আমি এই যে দৌড়াদৌড়ি করে টিউশনির পিছনে খরচ করতাম বা করতাম, সেই টাকা দিয়ে আমি তার আদার্স স্কিল ডেভেলপ করি। এটা না করলে ওই যে যেটা আগেও বললাম যে যেই দূরভিসন্ধি ছিল সেটাই সফল হবে। সেটা সফল হতে দেয়া যাবে না। আমাদেরকে সচেতন হয়ে ওদেরকে প্যারালালি স্কিল গড়ে তুলতেই হবে। আর সবশেষে আরেকটা যেটা বলব যে এই যে মূল্যবোধ ও নৈতিকতার বিষয়ে যে ভুল ধারণাগুলো দিচ্ছে, এই ধারণাগুলো ক্লিয়ার কনসেপ্ট অবশ্যই গার্ডিয়ানদেরকে দিতে হবে এবং এটার জন্য নিজেকেও আগে ক্লিয়ার হতে হবে। যেকোনো একটা জিনিস আমি বুঝি যে আমি বললাম ধরেন আমি ট্রান্সহিস্টার এবং ট্রান্সজেন্ডার এর মধ্যে পার্থক্য আমি বুঝি। বাট আমি যখন আরেকজনকে বুঝাচ্ছি, আমি যখন আমার বাচ্চাকে বুঝাচ্ছি তখন কিন্তু তার মনে আবার পাল্টা হয়তো অন্য এক প্রশ্নের জন্ম হবে যে, তাহলে এটা কেন? এটা কেন?" তখন আপনি কিভাবে উত্তর দিবেন? সো আগে যখন আমার একটা ক্লিয়ার কনসেপ্ট থাকবে, তখনই কিন্তু আমি তাকে বোঝাতে পারবো। বা আমি যখন এখন তো আমি বলব যে যারা শিক্ষিত মা আছি আমরা, আমাদের তো সবারই অনলাইনে আমাদেরও অ্যাক্সেস আছে। সো আমাদেরকে যেকোনো একটা যেসব কনফিউজিং মতবাদ থিওরি ওদেরকে ঢুকানো হচ্ছে সেগুলোর উপর সাথে নিজেদের পড়াশোনা করতে হবে। আমি তো এই যে ট্রান্সজেন্ডার আর হচ্ছে হিজড়া এই টপিকসটা ওকে ক্লিয়ারলি বোঝানোর জন্য এবং এটা নিয়ে ওকে বোঝানোর জন্য আমি নিজে নেটে বিভিন্ন ধরনের আর্টিকেল পড়ছি, পড়ে আমি নিজে আগে কনসেপ্ট ক্লিয়ার করছি যে আচ্ছা ঠিক আছে এইটা। এরপরে আমি ঠিক করলাম যে এখন এটা তো একটা টোটালি আসলে বড়দের ইস্যু। আবার সব ইস্যুই যে ওকে ক্লাস 8 এর বাচ্চাকে এখনই ব্রেনে দিতে হবে তা না। কিন্তু এখন যেন ওর এটার প্রতি বইয়ে পজিটিভ বলতেছে কিন্তু আসলে যেটা নেগেটিভ। জেন্ডার রোলটাও কিন্তু খুবই হচ্ছে কনফিউজিং একটা কনসেপ্ট। হ্যাঁ? যে তাইলে কি বাচ্চারা মানে আমাদের যেটা বললাম যে বাবারা কি কিছুই রান্না-বান্না পারবে না? মারা কি আর কোনো কিছু পারবে না? মারা কি ড্রাইভিং একটু শিখতে পারবে না? নাকি শুধুই সেই ড্রাইভিং ছেলেরাই শিখবে? এই যে তাদের মধ্যে পারিপার্শ্বিকতা দেখে একটা প্রশ্নের জন্ম হবে। তো আমি এই প্রশ্নের উত্তরগুলো তাকে কিভাবে দিব? যেটা আমাদের কিন্তু আগের ২ টা সেশনেও বক্তারা বলেছিলেন যে, পরিবার থেকে তাকে সবার আগে সঠিক ইনফরমেশনটা দিতে হবে। যখন আমার ভিত্তি মজবুত হবে, এটা কিন্তু আপনার বাচ্চার ক্ষেত্রেও যেমন মানে সে যখন বাসা থেকে ক্লিয়ারলি জানবে যে আসলে কনসেপ্টটা এটা, তখন সে কিন্তু চাইলে তার যে ফ্রেন্ডটা যাকে হয়তো তার গার্ডিয়ান বুঝায় নাই, তাকেও সে মেসেজটা কনভে করতে পারবে যে না আসলে কিন্তু আমি শিখছি বা আমার মা বলছে যে আসলে জিনিসটা এটা। হিজড়া ট্রান্সলেটর কিন্তু এক না। হিজড়া আমাদের সমাজে অ্যালাউড, আমাদের ধর্মে অ্যালাউড। আমাদের ধর্মে তাদের প্রতি sympathetic হইতে বলা হইছে। আমাদের আইনেও সবকিছুতে হি ইজরা ডিফারেন্ট, ট্রান্সজেন্ডার ডিফারেন্ট। এইটা অ্যালাউড না।
এইটা এবং আমি যেটা বললাম যে এটার কি জিনিস এই বয়সে তার জানার মতো ব্রেনে ঢুকবে, সেই ভাষায়, সেই ল্যাঙ্গুয়েজে, সেই কনসেপ্টগুলো, সব পয়েন্ট না, সেই পয়েন্টগুলো তাকে বুঝাতে হবে। তো আমি যে তাকে বুঝাবো সেজন্য কি করতে হবে? আমাকে আগে জানতে হবে। এটা মা, বাবা, শিক্ষক, বড় বোন হতে পারে, খালা হতে পারে, ফুপু হতে পারে, চাচা হতে পারে, যেই হোক। যে যার সার্কেল অফ ইনফ্লুয়েন্স এ তারা জিনিসটাকে বোঝাবে। এবং নট নেসেসারি যে এটা শুধু বইয়ে আছে বলে বোঝাবে। এখন তো যেটা বললাম, এখন মিডিয়াতে বলেন সব জায়গায় হচ্ছে তারা এটাকে দেখবে। তো তাদেরকে এই জিনিসগুলো বোঝাতে হবে, নিজেকে আগে বুঝতে হবে। আমি এই টপিকসেও লিখছিলাম, আমার সব লেখা রাবেয়া একটা লিঙ্ক দিয়ে দিবে যেখানে পাওয়া যাবে। প্যারেন্টিং নিয়েও আমার কিছু লেখা আছে, কেউ ইন্টারেস্টেড হলে আপনারা পড়তে পারেন। তো সবশেষে আমার মোটামুটি সব পয়েন্টই বলা শেষ। সবশেষে আমি এটাই বলতে চাই যে হচ্ছে শিক্ষিত মায়েদের জন্য আসলেই এটা একটা বড় সুযোগ। যারা একটা জেনারেশন যারা শুধুমাত্র ইসলামিক বলবো প্লাস পরিবারকে সময় দেওয়ার জন্য নিজেদের ক্যারিয়ার স্যাক্রিফাইস করে যারা ঘরে আছেন। তো আমি বলব যে ঘরে থাকাটা কিন্তু শুধু মূল কথা না। আমি ঘরে থেকে যদি অবজার্ভই না করলাম, আমি যদি কোয়ালিটি তাকে এডুকেশন দিতে না পারলাম, তাহলে আমার সেই ঘরে থাকাটা কিন্তু কোনো লাভ নেই। আমি যদি ঘরে থেকে সারাক্ষণ আফসোসই করতে পারলাম যে আমার ফ্রেন্ড, আমার আত্মীয় আমাকে বাদ দিয়ে অনেক বড় ক্যারিয়ার করে ফেলল, আমার তো হইল না। কিন্তু হইল না, এই আফসোসটাকে আফসোসের জায়গায় রাখা যাবে না। এই আফসোসটাকে কাজে লাগাতে হবে। এবং আমি বলব যে এটা আল্লাহরই ইচ্ছা, যে আল্লাহ তো ভবিষ্যৎ জানেন এবং তিনি ভবিষ্যতে কি ফিতনা আসবে, কি প্রতিকূলতা আসবে এটা উনি জানেন বলেই আমি বলব যে আ একটা জেনারেশনের মধ্যে উনি এই মন মানসিকতা তৈরি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা হচ্ছে ঘরে থাকার এবং ক্যারিয়ার স্যাক্রিফাইস করার ডিসিশন নিতে পারছে। এবং দিস ইজ দ্য হাই টাইম তাদের জন্য। তাদের সামনে নিজের বাচ্চাদেরকে প্রপারলি এডুকেট করার একটা সুযোগ আসলে আসলো। হ্যাঁ? এবং আমি বলব যে সবার পক্ষে সম্ভব হবে না। আ সবার পক্ষে মাদ্রাসায় দেওয়াও সম্ভব হবে না। বা এখনো বাংলাদেশে ইসলামিক স্কুলগুলো তো এফোর্ডেবল ও না, আবার এত সংখ্যায় বেশিও না। সো আমাদেরকে একটা বিশাল জনগোষ্ঠীকে আমাদেরকে এই শিক্ষা কারিকুলামেই পড়াতে হবে। এবং পড়ানোর মাধ্যমে আমাদের এটা এখানে থেকে আ কাজ করার জন্য যে জিনিসটা আপনার তো আমার বোনের হামিদার যেটা এটা খুব ফেভারিট ডায়ালগ, যে ও যেটা বলে যে ময়লা পরিষ্কার করতে হলে ময়লায় নামতে হবে। সো আমাদের তো কিছু বাচ্চাকে হ্যাঁ, বাংলা মিডিয়ামে নরমাল সাধারণ আমজনতার সাথে পড়ায়ে তাদের যেটা বললাম তাদের ল্যাঙ্গুয়েজটা তাদেরকে বোঝানোর জন্য, মানে তাদেরও তো হেদায়েতের দরকার, তাদেরও তো রাইট ট্র্যাকে থাকা দরকার আছে। সো আমাদের তো কিছু আ জনবল তৈরি করতে হবে যে যারা এখানে থেকেও তারা প্যারালাল একটা প্রপার নলেজ ফ্যামিলি থেকে পেয়ে বাকিদেরকে শিখাবে। তারা পথ হারাবে না, তারা বাকিদেরকে শেখাবে এবং এরাই ফাইট করবে। হ্যাঁ? যখন আ মানে কি বিভিন্ন ফিতনা আসবে, তখন তারাই ফাইট করবে। কারণ তারা আমজনতার ভাষাটা বুঝবে। তারা আমজনতার মনের অবস্থাটা বুঝবে। সো তাদের সাথে ফাইট করার জন্য আমাদের একটা প্রজন্ম তৈরি করতে হবে। এবং তৈরি করার জন্য আমি বলব যে এক্ষেত্রে মা-বাবা, শিক্ষিতদের অনেক ভূমিকা নিতে হবে। আচ্ছা, আমার বক্তব্য এখানেই শেষ। এখন আমার মনে হয় যে আমরা একটা গাইডলাইন মতো পেয়েছি, যেটার জন্য আসলে এই সেশনগুলো এরেঞ্জ করা। যে এইরকম একটা পরিস্থিতিতে আমাদের কি করণীয়? আমরা সবাই আসলে চোখে মুখে অনেক অন্ধকার দেখছি। আমি নিজেও সহ। যার জন্য মনে হলো যে এইরকম কিছু গাইডলাইন দরকার, যারা আমাদের চেয়ে একটু সিনিয়র এবং ওনারা নিশ্চয়ই আমাদেরকে এমন কিছু আইডিয়া দিতে পারবেন, যেগুলো কাজে লাগিয়ে আমরা যেন একটা অথর্ব জাতি হয়ে না যাই ইনশাআল্লাহ। এখন হাবিবা আপু অনেক কিছু আমাদের জানালেন এবং আমার মনে হয় যে ক্লিয়ার হয়েছে আমাদের অনেক কিছুই। এখন ফ্লোর ওপেন আছে প্রশ্ন উত্তরের জন্য। আমাদের লিসেনার যারা আছেন তারা যদি কমেন্ট বক্সে কোনো প্রশ্ন করতে চান হাবিবা আপুর কাছে, ইনশাআল্লাহ আমরা এখন প্রশ্ন নিতে পারি। অন্তত সেশনটা কেমন লাগলো সেটাও আমাদের জানাতে পারেন ইনশাআল্লাহ। বা আমরা যেটা আমাদের উদ্দেশ্য ছিল মূলত, যেন একটা গাইডলাইন আমরা দিতে পারি অডিয়েন্সকে। যেমন একটা হাবুডুবু খাওয়ার মতো সিচুয়েশন এর মাঝে আমরা পুরো জাতি বলা যায় আছি। আ আসলে কি সেখানে থাকবো? নিশ্চয়ই না। যেহেতু আমরা মুসলিম মা, আমরা চেষ্টা করব যেন যেই চ্যালেঞ্জই আসে, যুগে, যুগে চ্যালেঞ্জের
ভিন্নতা আসবে, চ্যালেঞ্জ দিন, দিন আরো কঠিন হবে। চ্যালেঞ্জ যেটাই আসুক আমরা যেন নিজেরা আল্লাহর উপর ভরসা করে একটা পথ খুঁজে নিতে পারি ইনশাআল্লাহ। সেশন হ্যাঁ, আমি এই কথাটা বারবার বলব যে মুমিন কখনো হতাশ হয় না। সো আমরা হতাশ হব না। আমরা মনে করব যে এটা একটা বিরাট চ্যালেঞ্জ আমাদের জন্য আসছে। যেটা আমাদেরকে অবশ্যই দোয়া এবং হিকমার সাথে মোকাবেলা করতে হবে। আচ্ছা, এখানে একজনের কমেন্ট আমি দেখতে পাচ্ছি যে প্রশ্ন করেছেন যে টিনেজে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ কিভাবে কম? হ্যাঁ, এটা তো টিনেজে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ আসবে এটা খুব স্বাভাবিক একটা বিষয় এবং এখন আসলে যেভাবে প্রমোট করা হচ্ছে, এই যে সামনে তো আসতেছে মাশাআল্লাহ আ কাছে আসার গল্প দিয়ে বিভিন্ন আ প্রমোট করা হচ্ছে। সেটাতে তো যেটা আমি বললাম এই ইস্যুটা যদি বইয়ে নাও থাকে, তারপরও তো হচ্ছে আ আপনার বাচ্চাকে আপনি এভয়েড করতে পারবেন না এটা দেখা থেকে এবং আকর্ষণ হবে এটাও স্বাভাবিক। এখন কমাবো কিভাবে? আমি বলব যে টিনএজ বয়সটাতে অবশ্যই আপনাকে বাচ্চাদের সাথে খোলামেলা আলাপ করতে হবে। হ্যাঁ, খোলামেলা আলাপ করতে হবে এবং টিনেজের প্রতি আকর্ষণ যেটা আমি যেমন আমার মেয়েকে সত্যি কথা বলি যে থেকে অপোজিট লিঙ্গের প্রতি আকর্ষণ আসবে এটাই স্বাভাবিক। না আসাটাই বরং আমি বলব যে বর্তমান সমাজের প্রেক্ষিতে কিন্তু অস্বাভাবিক হবে। আমার এক বান্ধবী বলব ও দেখতেছে ওরও যেমন ছেলে আছে তো ও যেমন একদিন কথা প্রসঙ্গে আরকি বলতেছিল যে আ না আকর্ষণ ফিল করলেই তো অস্বাভাবিক। আকর্ষণ ফিল করলেই তো স্বাভাবিক। কি বলো? এখন ওর যে বয়স। তা আমি বলছি যে, "হ্যাঁ, আসলেই ঠিকই।" তো এখন কথা হচ্ছে যে আকর্ষণ ফিল করাটা খুব স্বাভাবিক। কিন্তু আপনি এটাকে চেক দিবেন কিভাবে? বা আপনি ওকে কিভাবে বুঝাবেন? কিভাবে বুঝাবেন? এটার ক্ষেত্রে আমি বলব ১ম পয়েন্টটা যে জিনিসটা আমি সবসময় আমার মেয়েকেও বলি সেটা হচ্ছে যে সবকিছুর একটা সময় আছে। যেকোনো জিনিসের প্রতি আমি আকর্ষণ বোধ করলেই সেটা আমাকে তখন পেতে হবে। মানে এটার কোনো বাধ্যবাধকতা নাই। আমার সবকিছুর একটা সময় আছে। সো তুমি ফিতরাতগতভাবে অপোজিট লিঙ্গের প্রতি আকর্ষণ বোধ করবা। কিন্তু এই যে শুধু মানে একটা তো হালাল হারামের প্রশ্ন আছেই, সেটা তো আছেই। কিন্তু আমি সবসময় প্র্যাকটিক্যাল মানে আমি বলব যে দুনিয়াবি কি দিক সে জিনিসটাও বোঝানোর পক্ষপাতী। হ্যাঁ? বিশেষ করে টিনেজ থেকেই। যে প্র্যাকটিক্যালি আসলে কি আ করতে হয়। প্র্যাকটিক্যালি কি প্রবলেম ফেস করবা। একটা টিনেজ বয়সে তুমি এটা কোনো সম্পর্কে জড়ানো মানে এটার কোনো ফিউচার নাই। এটা তুমি একটা সম্পর্কে জড়ালে তোমাকে বিভিন্ন ধরনের ১ নম্বর হচ্ছে তোমার পড়াশোনার কনসেনট্রেশন চলে যাবে। ২ নম্বর হচ্ছে কোনো গার্ডিয়ান এটা মানবে না। তখন তোমাকে প্রচুর মিথ্যা কথা বলতে হবে। একটা মিথ্যার জন্য আরেকটা মিথ্যা বলতে হবে। মিথ্যা বলতে তুমি মিথ্যার মধ্যে ডুবে যাবা, গুনাহ হবে। একে তো হারাম রিলেশন হবে, মিথ্যা কথা বলতে হবে, তোমার ব্রেইন তখন ঐদিকে ডাইভার্ট হবে, তোমার পড়াশোনার কনসেনট্রেশন নষ্ট হবে এবং টিন এইজের এগুলো মানে হয়তো ভবিষ্যৎ এটার তো কোনো ফিউচার নাই যে তুমি তার সাথে লাইফ স্পেন্ড করতে পারবা ভবিষ্যতে। কারণ এ কারণ একটা জিনিস খুব ভালো মতো তাদেরকে বোঝাবেন যে টিন এইজে তোমার নিজের যে চয়েস আছে, হ্যাঁ? তোমার যে পছন্দ, তুমি যখন গ্রো আপ সত্যি বিয়ে করার বয়সে পৌঁছাবা, তোমার নিজের পছন্দই চেঞ্জ হয়ে যাবে। তোমার নিজের পছন্দেই চেঞ্জ হয়ে যাবে। সো তোমার এখন যাকে পছন্দ হচ্ছে, এটা কিন্তু ড্রেস না। ড্রেসের ক্ষেত্রেও আপনি দেখেন, কালারের ক্ষেত্রেও আপনি দেখেন। আমার মেয়ের ক্ষেত্রেই আমি যদি বলি ওকে নিয়ে আমি সবসময় ছোট থেকে ওর পছন্দের ড্রেস কিনে দেই। সো ওর ছোটবেলায় ওর যে কালারের ড্রেস ভাল লাগতো, এখন কিন্তু টিনেজে এসে ওর আর সেটা ভালো লাগে না। ওর তখন নিজের যে হেয়ার স্টাইল ভাল লাগতো, ওর নিজেরই এখন সেই হেয়ার স্টাইলে চুল আঁচড়াতে ভাল লাগে না। তার মানে কি? ওর নিজেরই বয়সের সাথে পছন্দগুলো চেঞ্জ হচ্ছে। সো এখন ওর যাকে ভালো লাগতেছে, আ আমি বলব যে আমরা তো বলি আমরা বড়দের ক্ষেত্রে কি বলি যে মানে সংসারে গেলে তখন আর প্রেমিককে ভালো লাগে না। কিন্তু ওইটা তো পরের ইস্যু। আমার কথা হচ্ছে যে টিনেজে বোঝাবেন আপনার টিনেজে যাকে ভালো লাগতেছে। আপ তুমি যখন বিয়ের মতো ম্যাচিউরড বয়সে পৌঁছাবা, তখন তোমারই তাকে আর ভালো লাগবে না। সো অপচয় মানে অপচয় কেন করবা? তুমি কেন এটার জন্য পাপ করবা? তুমি এটার জন্য সময় নষ্ট করবা, মিথ্যা কথা বলবা, মা-বাবার সাথে তোমার সম্পর্ক নষ্ট করবা। তুমি মানে এই সময়টা টিনেজে তো আরেকটা উপায় হচ্ছে যে তাদেরকে আ হচ্ছে ভালো কাজে যেটা আমি বলছি, পজিটিভ কাজে ইনভলভ করতে হবে। এই যে কোর্স করতে হবে, এই যে আ আ সামাজিক কাজে আ ইনভলভ করতে হবে। তারপরে তুমি আরেকটা জিনিস আমাদের সমাজে যে জিনিসটা অনেক হয় যে সেটা হচ্ছে যে আমরা মানে কি বলবো ফ্যামিলি টাইম দেই না বলে
হ্যাঁ, মানে ধরেন আপনার মেয়ের ঘুরতে ইচ্ছা করতেছে। তো বা এটা মানে যেই জিনিসটা তার আরেকজনের সাথে লুকায় করতে ইচ্ছা করতেছে, আপনি সেটা ফ্যামিলি থেকে করেন। তাকে রেস্টুরেন্টে নিয়ে যান, তাকে বেড়াতে নিয়ে যান। মানে আমার কথা হচ্ছে যে ফ্যামিলি ফার্স্ট, এটা থেকে বোঝাতে হবে তুমি ফ্যামিলির জন্য এখন এ ধরনের কিছুতে করবা না, তোমার ফ্যামিলির সাথে সম্পর্ক নষ্ট হবে। আর সবচেয়ে আমি বলব যে ইম্পোর্টেন্ট এইটা দিয়ে তাকে স্ট্রাইক করানো যে তোমার নিজের পছন্দই চেঞ্জ হবে। আকর্ষণ এখন বোধ করতেছো, ঠিক আছে? বাট তোমার এই আকর্ষণ তখন থাকবে না। বিয়ের পরে তো পরের কথা। তুমি যখন ম্যাচিউর হবা তখনই তোমার ওই আকর্ষণ থাকবে না। সো আকর্ষণ বোধ করাটা অস্বাভাবিক না। কিন্তু এই আকর্ষণকে কোনো অ্যাকশনে নিয়ে যাওয়াটা যেন না হয়। এবং বাচ্চাদেরকে তো মনিটর করতেই হবে আর সেইরকম সম্পর্ক রাখতে হবে বোঝানোর মতো। টিনেজে টিনেজে বাচ্চারা তখন বোঝে, মানে প্যারেন্টিং এর কথা আমি সবসময় যেটি বলি যে প্যারেন্টিং এর বিভিন্ন স্টেজ আছে। টিন এজ প্যারেন্টিং এর হচ্ছে ডিসকাশন, আলোচনা, মাঝে মাঝে তো বকাঝকা ধমক তো দিতেই হয়, আহ দিতে হবেই, না হলে আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। কিন্তু এই পোর্শনটুকু মেইন হচ্ছে প্যারেন্টিং এর এই সময়টাতে হচ্ছে বোঝানো এবং ডিসকাশন। কারণ এ সময় তার বোঝার বয়স শুরু হয়। সো এই সময় আপনি তাকে যে ধারণাটা দিবেন, সেইটা থেকে তার বোঝানো হবে। এবং আরেকটা জিনিস বোঝাতে হবে যে এই রিলেশনটা, আমি তো আমার মেয়েকে এখনই বলি যে মানে বিয়ে ব্যাপারটা এটা হচ্ছে লাইফের ওয়ান অফ দ্য পার্ট। দিস ইজ নট দ্য হোল পার্ট। তোমার হচ্ছে মা-বাবার সাথে সম্পর্ক, তোমার মুসলিম হিসেবে দায়িত্ব, তোমার আদার্স দায়িত্ব, সেগুলোর একটা পার্ট হচ্ছে এটা। দিস ইজ নট লাইফ যে এটা না পেলে ও এই রিলেশনটা না পেলে আমি সুইসাইড করে ফেলতেছি, আমি অমুককে না পেলে সুইসাইড, মানে অমুক পার্সন তো পরের কথা, অমুক মানে এই স্পেসিফিক রিলেশনটার জন্যই আমি আমার জীবন নষ্ট করে ফেলতেছি, এটাও করা যাবে না। কারণ দিস ইজ ওয়ান, আমাদের শরীরে যেমন বিভিন্ন অঙ্গ আছে সেরকম লাইফের বিভিন্ন রিলেশনশিপে ইট ইজ জাস্ট পার্ট অফ রিলেশনশিপ। আমার মনে হয় যে আপু প্রশ্ন করেছিলেন ক্লিয়ার হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক এলাবোরেট করছেন। মাহফুজা সিদ্দিকা আপু একটা প্রশ্ন, এটা আমরা নেই কারণ এটা আসলে আমাদের সমাজে অনেক কমন একটা সমস্যা। আপু বলছেন যে কারো কোনো সাপোর্ট ছাড়া, এমনকি নিজের স্বামীর সাপোর্ট ছাড়াও সন্তানের জন্য কতটা করতে পারা যাবে, কতটুকু করা সম্ভব, এবং যাদের এরকম সাপোর্ট গুলো নেই তারা আসলে কি করবে? এটা ঠিক যে সাপোর্ট খুব বড় একটা ব্যাপার। ফ্যামিলি সাপোর্ট, এক্সটেন্ডেড ফ্যামিলি সাপোর্ট। আমি তো বিভিন্ন গ্রুপে আমি সাইলেন্ট মেম্বার আছি যেখানে আমি কমেন্ট করি না, কিন্তু আমি সমস্যাগুলো পড়ি। সেখানে যেমন তো এটা খুবই কমন ব্যাপার যে আমি হয়তো আমার বাচ্চাকে ডিভাইস দিতে চাচ্ছি না, কিন্তু নানি দাদিরা দিচ্ছে। হাসব্যান্ড দিয়ে বসায় রাখতেছে। এ এখন সাপোর্ট ব্যাপারটা আসলে যদি পাওয়া যায় এটাই হচ্ছে নিয়ামত। মানে পাওয়াটাই হচ্ছে নিয়ামত। আমি বলব ব্লেসিং না পাওয়াটাই খুবই আ স্বাভাবিক। পাওয়া যাবে না। কারণ একটা জিনিস কি? যে আমি চেঞ্জ হইছি কিন্তু দুনিয়া চেঞ্জ হয় নাই। আমার জন্য যেমন ব্যাপারটা এরকম যে আমি হয়তো আজ থেকে ৫ বছর আগে আমার প্যারেন্টিং বা আমার ইসলামিক হোয়াটএভার যে ধারণা ছিল সেটা হয়তো আমি চেঞ্জ হইছি। কিন্তু আমার পরিপার্শ্ব তো চেঞ্জ হয় নাই। এবং তারা তো আগের মতোই রয়ে আছে। সো আমি যখন এখন আমার মতাদর্শে আমি যদি আমার বাচ্চাকে বড় করতে চাই, দেন আমি যেটা স্ট্রাগল করব এটাই খুব স্বাভাবিক। কিন্তু আবার এটাও মনে রাখতে হবে আ যে মায়ের চেয়ে বড় ইনফ্লুয়েন্সার আর কেউ নাই। মায়ের সাথে যেহেতু ৯ মাস পেটে থাকে, সো আমরা যে বলি যে এটা নারীর সম্পর্ক, এই নারীর সম্পর্কটা আসলেই মানে এটা গড গিফটেড। আমি মাঝে মাঝে আসলে আল্লাহর হিকমা চিন্তা করলে অবাক হয়ে যাই যে আমি সবসময় মানে আগেও ভাবতাম যে ৯ মাস কেন থাকতে হবে? মানে আল্লাহ তো হও বললেই বাচ্চা হয়ে যেতে পারে। দেন ওয়াই ৯ মাস তাকে ক্যারি করতে হবে? একটা ছোট থেকে শেষের দিকে তো এসে পেট এত বড় হয়ে যায়, চলতে ফিরতে কষ্ট হয়। ওয়াই? মানে এতদিন কেন? এটা আমার কাছে যেটা মনে হয়েছে পার্সোনালি যে এটার কারণটা এইটাই যে সে পেটের ভিতরে থাকতে বড় হতে যেটা বলে না যে বাবা ফেলে যেতে পারে, মা কখনো যেতে পারে না। এমন একটা বন্ডিং ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দেন বাচ্চার সাথে মায়ের, যে যে কারণে মা এবং বাচ্চা হচ্ছে আ একটা থাকে, মানে একটা কি বলবো, পেট থেকে বের হয়ে যাওয়ার পরও তারপরে যে খাবারেরটাও যদি আমরা দেখি যে মানে কি দরকার ২ বছর ধরে তাকে আপনার শরীর থেকেই একটা খাবার খাওয়াতে হবে। এবং এটা যে শুধু খাবার খাওয়াচ্ছে তা না। আমি যেটা বলি যে ব্রেস্ট ফিডিং ইজ নট হচ্ছে যে আপনি তাকে খাওয়াচ্ছেন এবং আপনি সিস্টেমটা চিন্তা করেন যে সে তখন আপনার বুকের সাথে লেগে থাকবে। মানে আ আমরা ভঙ্গিটাও যদি দেখি যে একটা অ্যাটাচমেন্ট থাকবে।
2 বছর ধরে শেষের দিকে তো আসলে দেখা যায় যে সত্যি কথা মায়েদেরও ধৈর্য চলে যায় যে, "আরে আমি ঘুমাচ্ছি, এর মধ্যে আবার খাওয়াইতে হবে, বিরক্ত।" আমি ভাবতাম যে কবে খাওয়া সত্যি কথা যেটা, যে কবে শেষ হবে, কবে ফুললি একদম বাদ হয়ে যাবে, এই একটু আরাম করে ঘুমাবো। কিন্তু পরবর্তীতে আপনি যখন পরে মানে সবকিছুর হিকমা আমরা সাথে, সাথে বুঝি না। আমরা যখন ইন দ্য লং রান এ যাবো, তখন আপনি বুঝবেন। যখন আপনার বাচ্চা স্কুলে যাবে, আপনার সাথে থাকবে না। বাসায় ফিরে আপনাকে এসে জড়ায় ধরবে। এই যে আপনার মানে ৯ মাস পেটে ছিল, ২ বছর বুকের সাথে লেগে খাওয়া-দাওয়া করছে। এই যে আপনার একটা অ্যাটাচমেন্ট মায়ের সাথে ফিজিক্যাল বন্ডিং, মেন্টালি ফিজিক থেকে মেন্টাল আসে কিন্তু, তাই না? ফিজিক্যালি একজনের সাথে থাকতে, থাকতে কিন্তু মেন্টালি একটা বন্ডিং আসে। আজকে আপনি একটা গৃহপালিত বিড়ালের জন্য যেটা হবে, রাস্তার বিড়ালের জন্য সেই ফিলিংসটা হবে না। কারণ আপনি গৃহপালিত বিড়ালের সাথে আপনার ফিজিক্যাল একটা অ্যাটাচমেন্ট হবে যে আপনি তাকে আদর করতেছেন, এই করতেছেন। তো ফিজিক্যাল টাচটা তো খুব জরুরি। এটা আমাদের সব জায়গায় বলে, এটা মানে ব্রেইনে গিয়ে কাজ করে। সো এই যে ৯ মাস, ২ বছর প্রায় ৩ বছরের মতো যে ফিজিক্যাল অ্যাটাচমেন্ট মায়ের সাথে থাকে, এইটার ইমপ্যাক্ট সারা জীবন থাকে এবং মায়ের পায়ের নিচে বেহেশত কেন? যে হচ্ছে যে মা ইজ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল। সো আল্লাহ আমাদেরকে সেই সুযোগটা দিছেন যে আমরা তাকে ইনফ্লুয়েন্স করতে পারবো। সো এই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে। কখনো ইমোশনালি প্যারেন্টিং এর আমি যেটা বলি, প্যারেন্টিং এর বিভিন্ন শেড থাকে, বিভিন্ন বয়সের শেড, বিভিন্ন রকম। কখনো আদর করে বুঝাতে হবে, কখনো রেগে যেতে হবে, কখনো অভিমানও করতে হবে, কখনো কথা বন্ধ করে দিতে হবে। যেটা বোঝানোর জন্য যে আপনি তার উপর রেগে আছেন। হ্যাঁ, যে ঠিক আছে। ওই যে যেটা বললাম যে মাইর ধরতে বড় হয়ে গেলে বাচ্চাদের আর করা যায় না। আপনি রেগে আছেন এটা বুঝাবেন কিভাবে? আপনি এটাকে রেসপন্স করতেছেন না। সে তখন বুঝলো যে আচ্ছা ঠিক আছে, মা রেগে আছে একটা কিছুতে আমার উপর অসন্তুষ্ট। বা আমি তো প্রায় সময়ই মানে আমার মেয়ের তো খুবই এগুলো কমন ডায়ালগ, ওকে বলব যে, "তুই আমাকে মানে তোর মুখে যা, মনে কি চলতেছে আমি মুখ দেখিয়ে বুঝতেছি। কারণ তুই আমার পেটে ছিলি। যখন পেটে ছিলি তখন তো না দেখেই বুঝতাম যে হচ্ছে কোন পাশে ছিলি।" আ সো আ সেটাই বলতেছিলাম যে আপনার মাকে দোয়া করতে হবে, মাকে চেষ্টা করতে হবে। তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আশেপাশে সাপোর্ট না পাওয়া গেলেও। জাজাকিল্লাহ খায়ের আপু। আমার মনে হয় যে খুব insightful ছিল আজকের আলোচনা এবং আমরা অনেক কিছুই গাইডেন্স পেলাম, প্লাস একটু সাহসও পেলাম। আমার যেটা মনে হয় আলহামদুলিল্লাহ। আমি নিজে অনেক কিছু শিখেছি এবং আমি নিজেও আসলে খুব অস্থির বোধ করছিলাম বলেই আ আমাদের এই প্ল্যাটফর্মটা থেকে এই সেশন গুলো এরেঞ্জ করা হয়েছে। যাতে আমি নিজেও গাইডেন্স পাই এবং আরো অনেক মায়েরা যারা এই আমাদের সেশন গুলো শুনছেন, তারাও যেন আ কি করতে হবে, কি করা প্রয়োজন আমাদেরকে এই সবকিছু রুখে দেওয়ার জন্য সেই বিষয়ে একটা দিক নির্দেশনা পান। জাযাকিল্লাহ খায়ের আপু, আপনি অনেক কষ্ট করেছেন, অনেক সুন্দর করে সবকিছু গুছিয়েছেন। আমাদের বোঝার জন্য বই থেকে পিডিএফ থেকে ছবিগুলো নামিয়ে আমাকে দিয়েছেন যাতে করে আমরা জিনিসগুলো প্রেজেন্ট করতে পারি এবং আসল যে চিত্রটা সেটা কি সেটা যেন বুঝে উঠতে পারি। জাযাকিল্লাহ খায়ের আপু, এতক্ষণ সময় দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা হ্যাঁ। তোমাদেরকেও ধন্যবাদ। রুমা স্কুলকেও ধন্যবাদ। যারা শুনলেন কষ্ট করে তাদেরকেও ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জাযাকিল্লাহ খায়ের আপু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।